নাগরিক অধিকারের ১৯ নম্বর যে আর্টিকেলটা ছিল এবং তার অধীনে যে ৬টি আরকি আর্টিকেল রয়েছে, ধারাগুলো, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তাই তো? সবার মনে আছে তো? হ্যাঁ স্যার। ওকে। আ আমি উত্তরটা সবার থেকে আশা করেছিলাম। আর আরেকটু দৃঢ়তার সাথে আশা করেছিলাম। যাই হোক, হতেই পারে। হয়তো আ এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু আমি আশাবাদী যে এগুলোকে যদি একটু রিভাইজ করো, দেখো এগুলো আমি সব আলোচনা করেছিলাম। এই মানে প্রত্যেকটা অধিকার নিয়ে নিশ্চয়ই মনে করে দেখো ১৯ এর এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন মজা করে আলোচনা করছিলাম। যাই হোক, হ্যাঁ, তো এগুলো আলোচনা হয়েছিল। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা শুরু হবে আর্টিকেল 20 থেকে, যেখানে বুঝতেই পারছো এর বিষয়বস্তু কি? প্রোটেকশন উইথ রেসপেক্ট টু কনভিকশন ফর অফেন্সেস। এটা হচ্ছে আর্টিকেল 20 র বিষয়বস্তু। এবার শুনতে যতটা ভয়ানক লাগছে একেবারেই নয়। ঠিক আছে? দেখো কি বলছে আর্টিকেল 20, সেটা ডিল করছে কিসের সাথে? সেটা ডিল করছে কনভিকশন ফর অফেন্সেস। ঠিক আছে? দেখো লেখা রয়েছে কনভিকশন ফর অফেন্সেস। ঠিক আছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে যাদের বিরুদ্ধে ধরো অভিযোগ, ঠিক আছে? কনভিকশন, অভিযুক্ত মানে অফেন্সেস মানে যারা দোষী এবং যারা অভিযুক্ত, তাদেরও কি করা হয়েছে ভারতীয় সংবিধানে, তাদেরও কিছু আরকি তোমার অধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে। যারা অভিযুক্ত এবং যারা দোষী, তাদেরও ভারতীয় সংবিধানে কি দেওয়া হয়েছে? কিছু অধিকার দেওয়া হয়েছে। তো তার মধ্যে ১ম এই দেখো ABCD করে পড়তে হয় এটা। তার মধ্যে ১ম এই যেটা আসে, অর্থাৎ ২০(1) এর মধ্যে যেটা আসে, সেটা হচ্ছে কি? ২০(1) এর মধ্যে রিট্রোস্পেকটিভ ক্রিমিনাল লেজিসলেচার। ভেরি ইম্পর্টেন্ট, রিট্রোস্পেকটিভ ক্রিমিনাল লেজিসলেচার। ভালো করে বুঝবে কি জিনিসটা। এটার মাধ্যমে বলা হচ্ছে, ধরো কোনো ব্যক্তির বিরুদ্ধে আরকি কোনো ব্যক্তিকে কি করা যাবে না? কোনো ব্যক্তিকে তার জন্য যে আরকি সাজা বরাদ্দ আছে, তার অতিরিক্ত তাকে সাজা দেওয়া যাবে না। ঠিক আছে? অর্থাৎ একজন ব্যক্তিকে ধরো কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট তৈরি হলো। কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট তৈরি হলো এবং তাকে কোর্টে পেশ করা হলো। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি আ মানি লন্ডারিং করে, মানি লন্ডারিং মানে হচ্ছে ওই যেটাকে বলে হাবালা কাণ্ড। মানে এখানকার টাকা অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া এবং কালো টাকাকে সাদা করা। যেটা হামেশাই অভিযোগ ওঠে মানি লন্ডারিং এর বা হাওয়ালা কাণ্ডের। তো কথার কথা বলছি, ধরো মানি লন্ডারিং এর কেসে এই মুহূর্তে যদি কেউ ধরা পড়ে, হাওয়ালা কাণ্ডে কালো টাকাকে সাদা করা, বাইরে পাঠিয়ে, তো এই কাণ্ডে যদি কেউ ধরা পড়ে তার ১০ বছর জেল ধরে নাও এবং তার জরিমানা ধরো ৳১,০০,০০০। এই মুহূর্তে জরিমানা রয়েছে। কিন্তু দেখা গেল কোনো ব্যক্তিকে ধরা হয়েছে এই কাণ্ডে অভিযুক্ত। এবার তার বিচার চলছে। তার বিচার চলছে এবং সেই বিচার চলাকালীন সরকার নতুন আইন তৈরি করলো এবং নতুন আইন তৈরি করে ১০ বছরের জায়গায় সাজাটা ১৫ বছর বাড়িয়ে করে দিল। মানি লন্ডারিং এর সাজা বাড়িয়ে ১০ বছর থেকে ১৫ বছর করে দিল এবং যে পানিশমেন্ট যে আরকি জরিমানাটা ছিল সেটা ১,০০,০০০ এর জায়গায় ১,৫০,০০০ করে দিল। সেটা কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে অলরেডি চার্জশিট তৈরি হয়ে তার বিরুদ্ধে যে কেসটা চলছে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা করা হয়, তার যখন ওই ট্রায়াল পিরিয়ডে চলে, তার মধ্যবর্তী পর্যায়ে নতুন কোনো আইন তৈরি করে তাকে মাত্রা অতিরিক্ত সাজা দেওয়া যাবে না। ঠিক আছে? এই যে পদ্ধতি, এটাকে বলা হয় কি তোমার? রেট্রোস্পেকটিভ ক্রিমিনাল লেজিসলেচার। ঠিক আছে? মানে নতুন আইন করে আরকি কোনো ব্যক্তিকে মাত্রা অতিরিক্ত সাজা দেওয়ার আরকি বিরোধিতা করা হয়েছে ভারতীয় সংবিধানের ২০(১) এ। ঠিক আছে? এবং নামটা মাথায় রাখবে, রেট্রোস্পেকটিভ ক্রিমিনাল লেজিসলেচার। বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। ২ নম্বর হচ্ছে ডাবল জিওপার্ডি। জিওপার্ডি মানে কি? বলছে একই ব্যক্তিকে একই দোষের জন্য ২ রকম শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে? একই ব্যক্তিকে একই দোষের জন্য ২ রকম শাস্তি দেওয়া যাবে না। কেউ চুরি করেছে। তাহলে চুরির কারোর বিরুদ্ধে যদি চুরির অভিযোগ ওঠে, তাহলে তো সবার আগে তাকে পুলিশে দিতে হবে। পুলিশে দেখা গেল আরকি সে ধরা পড়েছে, তাকে পুলিশে দেওয়া হলো। তারপর আইনি প্রক্রিয়ায় তার সাজা হবে। কিন্তু দেখা গেল তুমি পুলিশেও দিলে, আবার তার চাকরিও কেড়ে নিলে। দুটো কিন্তু করতে পারবে না। তাহলে তুমি যখন তাকে চাকরি থেকে বঞ্চিত করছো, তাকে চাকরি থেকে বের করছো, একদিকে পুলিশে দিলে, পুলিশে দেওয়ার পর সে তো সাজা পেল, আইনি পদ্ধতিতে সাজা পেল। তো আবার তাকে কাজ থেকেও বরখাস্ত করলে, তাহলে এটা তুমি করতে পারবে না। এটা তুমি করতে পারবে না। তাহলে এখানে কিন্তু ডাবল জিওপার্ডি হয়ে গেল। মানে একজন ব্যক্তিকে ২ রকম শাস্তি দেওয়া হয়ে গেল। তাহলে কোনো ব্যক্তি যদি চুরি করে, তাহলে হয় তুমি তাকে কাজ থেকে বের করে দাও, পুলিশে দিতে পারবে না, বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আর গেলে না, তাই কাজ থেকে স্যাক করে দিলে। সেটা করতেই পারো। দ্বিতীয়ত তুমি কি করলে, তার থেকে যেটা বেটার সেটা হচ্ছে তাকে পুলিশের হাওয়ালে করে দাও। পুলিশ কি করবে? আইনি প্রক্রিয়া তার কি করবে? আরকি আইনি প্রক্রিয়া তার আরকি ব্যবস্থা করবে। তো তারপর দেখা গেল একজন ব্যক্তি, তাকে জেলে পাঠানো হলো।
সে জেল খেটে চুরির দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি জেল খেটে আসলো, তাহলে সে আইনি প্রক্রিয়ায় আর কি জেল খেটে এসছে, অর্থাৎ তার যে দোষটা সে করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। সেই ব্যক্তিটি এসে যদি তোমার কাছে আবার কাজ ফেরত চায় তখন কিন্তু তোমাকে দিতে হবে। যদি তুমি না দাও তাহলে তো কি হবে? তাহলে তো সেই একই পদ্ধতি হয়ে গেল। সে তখন দাবি করতেই পারে যে আমি যে আমার কৃতকর্মের জন্য তো আমি আইনি প্রক্রিয়া জেল খেটে এসেছি। তাহলে আবার আমাকে কাজ থেকে যদি বহিষ্কৃত করা হয় তাহলে তো আমাকে ২ রকম শাস্তি দেওয়া হয়ে গেল। তো এটা কিন্তু ঘটনা। তো এটা এরকম বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তি এই পরিস্থিতিতে আবার ফিরে আসে, ধরো সে সাজাপ্রাপ্ত হয়েছে, সে ফিরে এসেছে, তাকে কিন্তু তোমাকে কাজে রাখতে হবে। এমন নয় যে আগের পোস্টে রাখতে হবে। সে আগে হয়তো ম্যানেজার ছিল, চুরি করছিল, ধরা পড়েছে, তারপর যে জেল হয়েছে। সে আবার এসে তোমার কাছে কর্মপ্রার্থী হিসেবে সে আসলো, তো তাকে তুমি কোনো লোয়ার র‍্যাংকে তাকে তুমি নিয়োগ করতে পারো। যেকোনো একটা কাজ দিলেই হলো। ঠিক আছে? এরকম ব্যাপার। স্যার, হ্যাঁ, বলুন। কোনো সরকারি এমপ্লয়ি যদি পুলিশের কোনো ঝামেলায় মানে একবার জড়িয়ে যায় তবে তার চাকরি কেড়ে নেওয়া হয় না? পুলিশের ব্যাপারে সরকারি চাকরির এটা বিষয়টা আলাদা। এটার সাথে এটা নয় বাবু। ও ঠিক আছে? আচ্ছা। এটার সাথে ওটা নয়। সে সেটা একটা সঠিক কথা। মানে কোনো ধরো গভর্নমেন্ট এমপ্লয়িজ তার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ আসলো। অভিযোগ আসা, কারোর বিরুদ্ধে অভিযোগ আনা আর সেটা প্রমাণিত হওয়া, সত্য হওয়া, দোষী প্রমাণিত দুটোর মধ্যে তফাৎ থাকে। প্রথমত ধরো একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ আনো। তার যতদিন সে ট্রায়াল ফেজে থাকে সে সাসপেন্ডেড থাকে। ঠিক আছে? সাসপেন্ডেড থাকলে সে 50% থেকে 30% সে সেলারি পেতে পারে। এমন নয় যে সাসপেন্ডেড রয়েছে মানে সে ফুল সেলারি পাবে বা মানে সেলারি পাবে না এরকম নয়। সাসপেন্ডেড, সে কর্ম থেকে বহিষ্কৃত। কিন্তু সে সেখানে 30 to 50% অব্দি সে সেলারি পেতে পারে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। এবার দেখা গেল পরবর্তীকালে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হলো। অর্থাৎ সে দোষী সাব্যস্ত হলো। তাহলে কিন্তু তাকে জেলে পাঠানো হবে এবং তার আর কি যে সরকারি চাকরির যে এটা ছিল সেটা তার চলে যাবে। এটা ঘটনা। কিন্তু যদি উল্টোটা হয়, দেখা গেল প্রমাণিত হলো এটা যে প্রমাণিত করতে পারল না যে তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু সেই ব্যক্তিকে যে টাকাটা তার আটকে ছিল, মানে তিনি তো সাসপেন্ডেড থাকাকালীন ধরো যে 40% বা 30% যে টাকাটা পেয়েছে, ওটা পুরোটা তাকে রিটার্ন করতে হবে। বুঝতে পেরেছো কি বলছি? আচ্ছা, পুরোটা তাকে রিটার্ন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। ওকে? অর্থাৎ তুমি কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ করছো, তার তো ভিত্তি থাকা দরকার। ভিত্তিহীন অভিযোগ হতেই পারে। তো সেটাকে সুরক্ষিত করার কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলা রয়েছে। ভারতীয় সংবিধান এই জন্যই পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান, তার কারণ এখানে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে, প্রত্যেকটা অধিকারকে খুব সুন্দরভাবে এখানে বর্ণিত করা হয়েছে। ওকে? ডাবল জিওপার্ডি বলা গেছে, অর্থাৎ একজন ব্যক্তিকে কি করা যাবে না, কোনোভাবে ২ রকম শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে? দেখো লেখা রয়েছে মোর দ্যান ওয়ান্স। নেক্সট হচ্ছে প্রহিবিশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এটা হচ্ছে ২০-৩। প্রহিবিশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন অর্থাৎ জোর করে সাক্ষী গ্রহণ করা। অর্থাৎ কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে সাক্ষী গ্রহণ করা যাবে না। ঠিক আছে? তোমরা হয়তো অনেক সময় দেখেছো বা শুনেছো পুলিশ একটা ভয় দেখায় যে 3rd ডিগ্রি প্রয়োগ করো, লেক চুরি করেছো বা কাউকে জোর করে লিখিয়ে নেওয়া, লেক চুরি করেছিস। এবার সেই সাক্ষ্য নিয়ে কোর্টে চলে গেল। পুলিশ বলছে দেখুন স্যার ও স্বীকার করেছে যে ও চুরি করেছে। আদালতে এই টাইপের কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় না। ঠিক আছে? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য কিন্তু গ্রহণ করা এবং সেটাকে আরকি মানে সাক্ষ্য হিসাবে সেটাকে চালানো এটা কিন্তু সম্ভব নয়। তার কারণ আর্টিকেল ২০-৩ এর কিন্তু বিরোধিতা করা হয়েছে। এবার এর অধীনে আগে দেখবে অনেক সময় ওই যারা ধরো ওই মানে অনেক অপরাধী তাদের ব্রেইন ম্যাপিং করা হতো। ঠিক আছে? পলিগ্রাফি করা হতো। ব্রেইন ম্যাপিং, পলিগ্রাফি, লাইট ডিটেক্টিং টেস্ট করা হতো। ঠিক আছে? বিভিন্নভাবে পলিগ্রাফি করার মাধ্যমে সত্যতা যাচাই করা হতো। কি বলছে, সত্যি বলছে না মিথ্যা বলছে। লাইট ডিটেক্টিং টেস্ট করা হতো। ঠিক আছে? তো এই টাইপের যে পদ্ধতিগুলো ছিল আগে সেগুলো কিন্তু ২০১৭ সালে সুপ্রিম কোর্ট এগুলোকে অবৈধ ঘোষণা করেছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে আজকে যখন কোনো ব্যক্তি মানে তার বিরুদ্ধে অভিযুক্ত হতে পারে, সে অভিযুক্ত হতে পারে। তার বিরুদ্ধেও কিন্তু এই যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে তার প্রয়োগ করা যাবে না তার ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে? তো এটা একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, এবার করা যেতে পারে কার বিরুদ্ধে কেউ ধরো সন্ত্রাসবাদী কাজে যুক্ত অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত। তাহলে সে কি করছে? সে হয়তো মানে সে একটা আমাদের নেশনের প্রতি থ্রেট। মানে তার অনেক আরকি ধরো একজন উগ্রপন্থী বা জঙ্গি ধরা পড়েছে। তার অনেক প্ল্যানিং রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে তার ব্রেইন ম্যাপিং করা যেতে পারে বা তার পলিগ্রাফি করা যেতে পারে। তাকে স্টাডি করার জন্য এগুলো করা যেতে পারে। সেগুলো আলোচনা সাপেক্ষে, সেগুলো অনুমতি সাপেক্ষে করা যেতে পারে। কিন্তু সাধারণ যে ক্রিমিনাল কেসে যারা ধরো আরকি অভিযুক্ত, ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কি করা যাবে না? কোন রকম অনুমতি ছাড়া এই টাইপের যে টেস্ট গুলো থাকে বা ধরো ওই 3rd ডিগ্রি যেটাকে বলে পুলিশ ভয় দেখায়, এই টাইপের আরকি শারীরিক নিগ্রহ, জোর করে সত্যি বলানোর জন্য এগুলো করা যাবে না।
সুপ্রিম কোর্ট কিন্তু 2017 সালে এটাকে করা একটা নির্দেশের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আগে দেখবে ওই যে সিনে, বিভিন্ন সিনে দেখাতো না, মানে ওই পুলিশের, হয়তো মুভিতেই দেখেছো, ওই মানে টর্চারিং করছে, মারধর করছে, ঠিক আছে, আহ লাঠির বাড়ি মারছে, ওই টাইপের যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু পুরোপুরি আর কি এক প্রকার বলতে পারো আইনের বিপক্ষে। ঠিক আছে, এগুলো করা যাবে না, জোর করে সাক্ষী গ্রহণ করা যাবে না কারো ইচ্ছার বিরুদ্ধে। কোথায় বলা হয়েছে? 20(3)। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট আর্টিকেল 21। আর্টিকেল 21 এর বিষয়বস্তু দেখো, এই দুটো পার্ট আছে। হ্যাঁ বলো। স্যার তোমার শুধু স্যারটা শুনতে পেলাম, বাকি আর কিছু শুনতে পেলাম না। এই লাইটের টেস্ট গুলো কি বলছো? আমার মনে হয় আমার যেটা প্রশ্ন ওটাই বলছি লাইট ডিটেক্টর হ্যাঁ, ওই টেস্ট বলে ওগুলো তো পুলিশরা test- করে, ইনপুট ছক দেওয়া। যে হয় আমি বললাম অ্যাকিউরেসিটা অনুমতি সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে, 100% কোর্টের অনুমতি সাপেক্ষে। হয়? কথাটা বলেছো? কোর্টের অনুমোদন, বলছি সাপেক্ষে। লাইট ডিটেক্টর যে টেস্ট গুলো হয় হ্যাঁ, কি বলছো? যে টেস্ট বলো। না তো এটার অ্যাকিউরেসি তোমার কথা কেটে যাচ্ছে। তুমি লাইট ডিটেক্টিং টেস্ট করবে বাড়িতে? সেটা 500 কি চাইছো? অনুমতি চাইছো নাকি? হ্যালো, না বলছি অ্যাকিউরেসিটা কি 100% হয় নাকি ওর মধ্যেও 10-20% এর গ্যাপ থাকে? এটা আমার জানা নেই বাবা, আমার সাথে কোনোদিন হয়নি, আমিও কারোর উপর চেষ্টা করিনি, তো সুতরাং এটা আমার জানা নেই, বুঝেছো? হুম, এটা করা যেতে আচ্ছা, পারে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনুমতি সাপেক্ষে, কোর্টের অনুমতি সাপেক্ষে। ঠিক আছে, যাই হোক, চলে আসো আমাদের নেক্সট, আমাদের যে আর্টিকেলটা রয়েছে সেটাতে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে কি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21 সবচেয়ে গুরুত্বর আর কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভারতীয় সংবিধানের, বলতে পারো আর কি, যেটা স্তম্ভ বলতে পারো, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, মানে এর দুটো অংশ, মানে বৃহত্তর ভাবে যদি দেখো, আর্টিকেল 21-এ দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে রাইট টু লাইফ, মানে সম্মান নিয়ে বেঁচে থাকা, আর একটা হচ্ছে রাইট টু পার্সোনাল লিবার্টি, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা। এবার সম্মান নিয়ে বেঁচে থাকা, এবং সম্মানের ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, তাকে ব্যক্তিগত যে তার অধিকারগুলো আছে সেটাকে সুরক্ষিত করতে হবে, এবং তার সাথে সাথে তার সম্মান যেটা রয়েছে সেটাকেও সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। ঠিক আছে, এবং সম্মান বলতে কি বোঝায় তার ডেফিনেশন বোঝাতে গিয়ে এখানে প্রায় 158টার মতো অধিকারের কথা বলা হয়েছে, যার একটাও আমাদের জানা নেই। ঠিক আছে, মানে 158টা অধিকারের কথা বলা হয়েছে। যেমন কয়েকটা আমি আলোচনা করছি। মানে আর্টিকেল 21-এর মধ্যে রাইট টু লাইফ উইথ ডিগনিটি, অর্থাৎ সম্মান নিয়ে বেঁচে থাকার মধ্যে কি কি বলা হয়েছে। যেমন একজন মানুষকে, তাকে কি করতে হবে, তাকে মাথার উপর ছাদ দিতে হবে, পরনে বস্ত্র দিতে হবে। ঠিক আছে, সে যাতে গুণগত উন্নত মানের খাবার খেতে পায় সেই ব্যবস্থা করতে হবে। তাকে এমন একটা পরিবেশে রাখতে হবে যেটা হচ্ছে দূষণ মুক্ত, ফ্রি আর কি, দূষণ মুক্ত একটা পরিবেশে তাকে আর কি থাকতে দিতে হবে। ঠিক আছে, এই টাইপের তাকে আর কি পরিষ্কার পানীয় জল আর কি ব্যবহার করার, বা পানীয় জল যাতে সে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। এই টাইপের প্রায় 158টা আর কি অধিকারের কথা, রাইটস এর কথা কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, কোথায় বলা হচ্ছে? পার্সোনাল প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির অধীনে, বা রাইট টু লিভ উইথ ডিগনিটি, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার। ঠিক আছে, এর মধ্যে বলা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ধরো তোমার ওই বিদেশে যাওয়ার অধিকার। ঠিক আছে, বিদেশে রাইট টু গো অ্যাবর্ড, বিদেশে যাওয়ার অধিকার, এটাও কিন্তু তোমার মানে এই ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এছাড়া ধরো তোমার ওই অনেকে রাইট টু লিভ যেমন রয়েছে, তার সাথে সাথে মজার বিষয় হচ্ছে রাইট টু স্লিপও আছে, ঘুমানোর অধিকার। ঠিক আছে, তুমি বলে এটা আবার স্যার এটা কোথা থেকে, এটাও অধিকার, এটাও তোমার রাইট টু লাইফের মধ্যে আসে, রাইট টু স্লিপ, ঘুমানোর অধিকার। বলবে স্যার কিরকম? তাই বলে ঘুমাতে বলছে মানে ক্লাসের মধ্যে তুমি ঘুমিয়ে পড়লে, ওরকম নয়। ঘুমিয়ে পড়লে দেখা গেলো আমার ক্লাসে তুমি ঘুমিয়ে পড়লে, বলে স্যার আপনি তো এক্ষুনি বললেন রাইট টু স্লিপ। আরে বাবা, রাইট টু স্লিপ মানে ধরো এটা কিসের জন্য বলা হয়েছে, এরকম তো হতেই পারে। ধরো যারা যারা ওই প্রাইভেট কোম্পানিগুলোতে থাকে, আজকে কোম্পানিগুলো তাদেরকে তো কি করতে পারে, এক্সটোরশন করতে পারে। ধরো তুমি কোনো কোম্পানিতে গেছো, তোমাকে বললো তোমাকে 2 লাখ টাকা দেওয়া হবে, তুমি সারাদিন কাজ করো, তো টাকার আর কি লোভে অনেকে করতে পারে, আবার অনেকে জোর করে করাতে পারে। তো বলছে ন্যূনতম তোমাকে কি দিতে হবে, রেস্ট দিতে হবে। এখানে স্লিপ মানে রেস্ট।
ন্যূনতম বডিটাকে রিস্ট্রাকচার করার জন্য, পুনরায় আর কি তৈরি করার জন্য তোমাকে ন্যূনতম আর কি সেই সুযোগটা দিতে হবে যাতে বডি তোমার কি পায় আর কি রিল্যাক্স পায়। এই জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে রাইট টু ডেথ যেটা রয়েছে, রাইট টু ডেথ আমাদের এখানে পার্শিয়ালি আর কি গ্রহণ করা হয়েছে, মানে আমাদের দেশে পুরোপুরি যে মৃত্যুটাকে গ্রহণ করে সেটাকে দেওয়া হয়নি। যেমন রাইট টু সুসাইড নালে আমাদের দেশে কার্যকরী হয়ে যেত, ঠিক আছে। রাইট টু সুসাইড, রাইট টু ডেথ যদি কার্যকরী হতো তাহলে রাইট টু সুসাইডও আমাদের দেশে কার্যকরী হতো, কিন্তু আমাদের দেশে রাইট টু সুসাইড কিন্তু পুরোপুরি কার্যকরী নয়। আমাদের দেশে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বেচ্ছা মৃত্যুকে তোমার কি করা হয়েছে আর কি অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বেচ্ছা মৃত্যু মানে কেউ যদি ধরো দীর্ঘদিন ধরে কি হচ্ছে আর কি অনেক দিন ধরে রোগে আর কি ভুগছে, তাহলে সে যদি তার পরিবারের লোকেরা আর কি আবেদন করে, এরকম হতেই পারে যে অনেকদিন ধরে রোগে ভোগে ভুগছে, তাহলে সে এবার কি চাইছে, তার পরিবারের লোকেরা চাইছে যে তাকে মৃত্যু দেওয়া হোক, স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক, তো সেটা আবেদন সাপেক্ষে কিন্তু সেটা গ্রহণ করা হয়। মানে এটা ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে যদি লিখে দেয় যে এই পেশেন্ট আর তাকে রিকভার করা যাবে না, এবং তারপর যদি রাষ্ট্রপতির অনুমোদন সেখানে পাওয়া যায় তাহলে কিন্তু স্বেচ্ছা মৃত্যু গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে আমাদের দেশে কিন্তু রাইট টু তোমার ডেথও আছে, মানে মৃত্যুর অধিকারও রয়েছে, কিন্তু তাই বলে সুসাইড, রাইট টু সুসাইড নয়, ওটা তুমি করতেই পারো, বা তোমরা কেউ করলে করতে পারো না, করলে তারপরও মানে তোমাকে নিয়ে যাবে, তোমাকে বোঝাবে, তারপরেও মানে এরকম নয় যে তোমাকে জেলে পুরে দেবে, ওরকম নয়, কিন্তু তোমাকে বোঝাবে, তুমি বুঝছে না, তারপর আবার দেখা গেল তুমি ওই একই ভুল করলে, তাহলে তোমাকে ওই ওই মানসিক যে কারাগার যেগুলো থাকে সেখানে পাঠিয়ে দেবে। ভুল করে এইসব চিন্তা ভাবনা মাথায় আনবে না, কারোর মাথায় যেন কোনোদিন না আসে এরকম চিন্তা ভাবনা। তো এই টাইপের অধিকারও দেওয়া রয়েছে। রাইট টু ডেথ যেটা আমাদের দেশে, প্যাসিভ ডেথ যেটা রয়েছে, প্যাসিভ ডেথ মানে অ্যানাস্থিয়া করে যেগুলো পেশেন্টদের রাখা হয়, ধরো একদম পুরো মৃত্যু সজ্জায় সজ্জিত, তাদেরকে আর কি এইগুলো মানে দেওয়া হয়, কিন্তু তার সাথে সাথে এইগুলো সঙ্গে সঙ্গে এর উপর অনেক আইনি প্রক্রিয়াও চলে। এরকমও তো হতে পারে ধরো কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে তার পরিবারের লোকেরা তাকে হত্যা করে ফেলবে, ঠিক আছে, এটাকে মিস ইউজ করে। তো এইগুলোর উপর অনেক আইনি প্রক্রিয়া আছে, কিন্তু আপাতত মাথায় রাখবে আমাদের দেশে রাইট টু গো অ্যাব্রড মানে বাইরে যাওয়ার অধিকার থেকে শুরু করে স্বেচ্ছা মৃত্যুটাও কিছুটা ক্ষেত্রে আমাদের দেশে এর অগ্রাধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অনেকগুলো এরকম অধিকার রয়েছে, যেমন কয়েকটা আমি বললাম, ঠিক আছে। সুষম খাদ্য গ্রহণ করা এটাও আমাদের অধিকার, ঠিক আছে। মাথার উপর বাসস্থান, মাথার উপর ছাদ থাকবে, পরনে কাপড় থাকবে, খাদ্য গ্রহণের মানে খাদ্য পাবো, সুষম খাদ্য, পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবো, এবং একটা মানে দূষণমুক্ত পরিবেশ পাবো, এগুলোও কিন্তু আমাদের অধিকারের মধ্যে আসে। কিসের মধ্যে আসে? রাইট টু লিভ উইথ ডিগনিটি, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকারের মধ্যে আসে। নেক্সট এর দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে রাইট টু পার্সোনাল লিবার্টি, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে এখানে একান্ত ব্যক্তিগত, মানে আমি ব্যক্তিগতভাবে কার সাথে কথা বলবো, কি দেখবো, কি পড়বো, কি খাবো, কোথায় যাব, এটা আমার ব্যক্তিগত আর কি স্বাধীনতা। এখানে হস্তক্ষেপ করার অধিকার কিন্তু কারণ নেই, এবং রাষ্ট্রেরও নেই। রাষ্ট্র কখনোই আমাকে কি করতে পারবে না, এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 21। কারণ প্রত্যেকটা মানুষ, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অধিকার। আজকে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে বলেই কিন্তু আমরা ধরো মানে নিজেদের যে মতামতটাকে বা আমরা যেখানে চাইছি নিজেদের ইচ্ছা মতো আমরা যেতে চাইছি। আমরা যে জিনিসটা ধরো আমার একটা ড্রেস পছন্দ হলো, তো আমি সেটা পড়তে চাইছি, পড়তে পারছি। আমার একটা খাবার পছন্দ, আমি সেটা খেতে পাচ্ছি। রাষ্ট্র যদি এই অধিকারগুলো না থাকতো, রাষ্ট্র সব ক্ষেত্রেই কি করতো, আমাদের উপর বিভিন্ন বাধা নিষেধ আর কি ইম্পোজ করে দিত, ঠিক আছে। তো এই টাইপের অধিকারগুলো এখানে কিন্তু সুরক্ষিত করা হয়েছে। কোথায়? রাইট টু পার্সোনাল লিবার্টির মধ্যে। প্রত্যেকের ব্যক্তিগত পরিসর থাকে, সেই ব্যক্তিগত পরিসর সেটাকে আর কি সেখানে হাত দেওয়ার অধিকার কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নেই। এটাই কিন্তু আর্টিকেল 21 এর এই রাইট টু পার্সোনাল লিবার্টির মধ্যে বলা রয়েছে। আবার বলছি, এটা আমি ক্লাসরুমে করানোর সময় বলেছিলাম, তোমাদেরও বলছি, এই যে এগুলো পড়ছো, এগুলো কিন্তু কোনোভাবে বাড়িতে কার্যকরী করতে যাবে না। মানে এই যে পড়াটা পড়ে তারপর বাড়িতে বলবে মা বাবার সাথে যে আমার ব্যক্তিগত পরিসরে হাত দেবে না, আমি যা খুশি করব, তারপর কিন্তু তারপর যে তোমার ধোলাইটা হবে তার দায়ভার কিন্তু আমি নেব না, ঠিক আছে, একদমই নেব না। বাড়ির লবক অন্য, বাড়িতে ওই লবক কাজ করবে না। হ্যাঁ, তো এটা একদম, এটা পার্সোনালি মানে মাথায় রাখবে, বাড়ির কিন্তু নিয়ম কানুন আলাদা, আর ভারতের সংবিধান আলাদা, ঠিক আছে। বাবা মার সামনে এইগুলো এই সাহস দেখাতে যাবে না, হ্যাঁ, তাহলে ফল কিন্তু বিপরীত হয়ে যাবে। যাই হোক, এটা জেনে রাখো, এমনি আমাদের পরীক্ষার কাজে আপাতত লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দেখো কি বলছে আর্টিকেল 21। দেখো কি বলছে, এই জন্য বলছি, আমি আগেই বললাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর্টিকেল 21টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন সুপ্রিম কোর্ট এটাকে কি বলেছে? হার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। বুঝছে, এর গুরুত্বপূর্ণ এতটাই যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে বলেছে হার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারের হৃদয়। ওকে,
এবং এই যে পার্সোনাল ফ্রিডম, ঠিক আছে, আমাদের যে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত স্বাধীনতা, এটা যদি কখনো কেড়ে নেওয়ার কোনো প্রবৃত্তি সরকারের পক্ষ থেকে দেখা যায়, তাহলে সেটাকে সুরক্ষিত করার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বসে রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি করছে আর কি, আমাদের সুপ্রিম কোর্টে আমরা যেতে পারি আর্টিকেল 32 এর মাধ্যমে, এবং হাইকোর্টে আমরা যেতে পারি আর্টিকেল 226 এর মাধ্যমে। তার মানে সোজা কথা, এই যে পার্সোনাল লিবার্টি যেটা রয়েছে, এটাই কিন্তু হেভিয়াস কর্পাস, মানে ব্যক্তিগত স্বাধীনতা। এই যে এর আগে আমি তো তোমাদের পরিচয়, হেভিয়াস কর্পাস মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। অর্থাৎ হেভিয়াস কর্পাস নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, যে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাকে কি করতে হয়। কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হলে তাকে সবার আগে কোর্টে পেশ করতে হয়, ঠিক আছে, কোর্টে গিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। এই সুযোগ, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতার মেরুদণ্ড, তাই না? আজকে যদি এই ব্যক্তিগত স্বাধীনতা বা এই হেভিয়াস কর্পাস না থাকতো, তাহলে সরকার বিরোধী কাজকর্ম করার জন্য বা সরকার বিরোধী কথাবার্তা বলার জন্য যে কোনো মুহূর্তে কি হতো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যেত এবং আমাদেরকে জেলে আর কি মানে পুরে দিত, ঠিক আছে। কিন্তু সেটা করতে পারে না, তার কারণ পুলিশ অ্যারেস্ট করার মাধ্যমেই আমাকে কোনো না কোনো কেস দিতে হবে এবং সবার আগে আমাকে কোর্টে পেশ করতে হবে। এবার কোর্ট বিচার করবে যে সত্যিকারের আমি দোষী কিনা, কিসের ভিত্তিতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই যেই ধারাগুলো আমার উপর প্রযোজ্য করা হয়েছে সেগুলো আদতে সেগুলো কার্যকরী কিনা, তাই কোর্ট বিচার করবে। তো এটাকেই বলা হয় হেভিয়াস কর্পাস, আত্মপক্ষের সমর্থন। এটা রয়েছে বলেই কিন্তু আমাদের যে ব্যক্তিগত স্বাধীনতা যেটা রয়েছে, আত্মপক্ষ সমর্থন করার যে সুযোগ, সেটা কিন্তু সুরক্ষিত রয়েছে, ঠিক আছে। তাহলে কোথাও না কোথাও গিয়ে আর্টিকেল 21 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে দুটো পার্ট রয়েছে, রাইট টু লিভ উইথ ডিগনিটি, সম্মান নিয়ে বেঁচে থাকা, এবং তার সাথে সাথে রাইট টু পার্সোনাল লিবার্টি, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ওকে, এরপর দেখো আরেকটা তোমার আর্টিকেল যেটা পরবর্তীকালে যুক্ত হয়েছে, আমি তোমাদের আগেই বলেছিলাম, যেখানে এই ক্যাপিটাল এ বি দেখবে, তার মানে সেই আর্টিকেলটা পরে সংযুক্ত করা হয়েছে। তো আর্টিকেল 21 এর এ যুক্ত করা হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশনে কি বলছে দেখো, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন বিটুইন 6 and 14, অর্থাৎ 6 থেকে 14 বছরের মধ্যে যত শিশুরা রয়েছে তাদের শিক্ষার অধিকারকে সুনিশ্চিতকরণের কথা বলা হয়েছে রাইট টু এডুকেশনের মাধ্যমে। এবং এটা লজ্জার বিষয় যে ভারতীয় সংবিধানে প্রথম থেকে বিভিন্ন অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ইনক্লুডিং ধর্মীয় শিক্ষা, ধর্মীয় আর কি অধিকার থেকে শুরু করে সাম্যতার অধিকার থেকে শুরু করে অনেক অধিকার দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অধিকারটাই ছিল না। অনেক আন্দোলনের মাধ্যমে এটাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় কবে, 86 অ্যামেন্ডমেন্ট 2002, ঠিক আছে, 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকারটা 21 এর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদের ফ্রিতে বিনামূল্যে শিক্ষা আর কি প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে, সে যদি 6 থেকে 14 বছরের মধ্যে যদি কোনো মেয়ে সে যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে তার সেই অধিকার আছে যে সে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে সে কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। ওকে, তাহলে এই ছিল আমাদের আর্টিকেল 21। এরপর আমরা পড়বো আর্টিকেল 22। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very হ্যাঁ good. স্যার। হ্যাঁ, তাহলে আর্টিকেল 22 তে বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তাহলে আর্টিকেল 20 ছিল হচ্ছে যারা অভিযুক্ত এবং যাদের বিরুদ্ধে আর কি যারা দোষী এবং অভিযুক্ত, তাদের বিভিন্ন সুরক্ষার কথা আর্টিকেল 20 বলা হয়েছিল। আর্টিকেল 22 বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ গ্রেপ্তার করা এবং আটক করার আর কি যে শর্তগুলো রয়েছে সেগুলোর কথা বলা রয়েছে। তাহলে আটক আর গ্রেপ্তারের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। আটক মানে আটক কাউকে এমনি আটক করতে পারে, দেখো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এখানে দু রকমের আর কি আটকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পানিটেটিভ ডিটেনশন আর একটা হচ্ছে প্রিভেন্টেটিভ ডিটেনশন। আটক অনেক রকমের হয়, ঠিক আছে। আটক এই যে দেখো, ধরো পানিটেটিভ আর কি ডিটেনশন কাকে বলে, পানিটেটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন, এই দুটো এখানে লেখা রয়েছে। তাহলে প্রিভেন্টিভ ডিটেনশন কাকে বলে, ধরো কোনো ব্যক্তি, ডিটেনশন মানে আটক, অ্যারেস্ট তো পুরোপুরি গ্রেপ্তার, কোনো ব্যক্তি কোনো আর কি অপরাধ করতে পারে, এই আর কি মানে এই সুযোগে বা এই সুযোগে নয়, মানে এই প্রবণতায় কোনো ব্যক্তি ধরো কোনো অপরাধ করতে পারে, এই প্রবণতায় সে তাকে সেই অপরাধ যাতে সে না করতে পারে তাকে যখন আটক করা হয়, মানে হঠাৎ করে দেখবে কি হয়, পুলিশ এসে কাউকে আটক করে রেখে দিল বা সারাদিন রেখে দিল, তারপর সন্ধ্যাবেলা ছেড়ে দিল। তাহলে খোঁজ নিয়ে দেখবে সেই ব্যক্তিকে পুলিশ এসে কেন তুলে নিয়ে গেছে, দেখবে সেই ব্যক্তির বিরুদ্ধে হয়তো অভিযোগ ছিল যে সে কাউকে থ্রেট করেছে যে সে আজকে গিয়ে তাকে মারধর করবে। তাহলে পুলিশ কি করলো, এবার মারধর করলে তো তারপর তাকে কে বাঁচাবে, তো সে হয়তো থ্রেট করেছে যে কাউকে আমি আজকে গিয়ে তোকে মারবো, তো সে হয়তো পুলিশে রিপোর্ট করেছে। পুলিশ কি করলো, সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে আটক করে যে মানে জেলের মধ্যে, জেলে মানে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে তাকে বোঝালো, বুঝিয়ে ফুঝিয়ে সন্ধ্যেবেলা ছেড়ে দিল, কোনো তার বিরুদ্ধে চার্জশিট হলো না, কিছু হলো না।
তার মানে এটা কি, এটা প্রিভেন্টিভ ডিটেনশন, মানে সেই ব্যক্তিটি হয়তো ক্রাইম করতে পারতো, যাতে সে না করে সেই জন্য তাকে আটকে রেখে সেখান থেকে আর কি আগাম একটা কি করলো আর কি, আগাম একটা পদক্ষেপ গ্রহণ করলো, এটাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে পুলিশ কোনো ব্যক্তিকে কোনো রকম চার্জশিট ছাড়া 3 মাস পর্যন্ত আটকে রাখতে পারে। ঠিক আছে, মাথায় রাখবে, যখনই কাউকে অ্যারেস্ট করা হয় পুলিশ সবার আগে তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে। মানে যাকে অ্যারেস্ট করা হচ্ছে সবসময় তাকে বলতে হবে কোন ধারায় সে অভিযুক্ত। আমি একটু পরেই পড়াচ্ছি। যখন আর কি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তখন তাকে জানাতে হবে সে কোন ধারায় অভিযুক্ত, ঠিক আছে, এবং কিসের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং সেই ব্যক্তি যদি চায় আর কি আইনি কোনো আর কি সহযোগিতার মানে সে যদি চায় পুলিশের থেকে, তাহলে সেটা তাকে দিতে হবে, সেই আইনি সহযোগিতা তাকে দিতে হবে। যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, দেখো সে বললো ধরো কথার কথা যে আমি আমার আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাই, ইমিডিয়েটলি আমাকে সুযোগ করে দেওয়া হোক, তো সেটা তাকে দিতে হবে। কেন, ভারতের সংবিধানে এটা উল্লেখ রয়েছে। দেখো এখানে বলা রয়েছে যে 22-এর প্রথমেই বলছে, দেখো 22-এর 1, তো 22-এর 1-এ বলছে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, কিসের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা তাকে জানাতে হবে। দেখো গ্রাউন্ড অফ হিজ অ্যারেস্ট, কিসের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং কোন কোন ধারা তার উপর চাপানো হচ্ছে সেটা তাকে ইনফর্ম করতে হবে এবং তাকে সেই সুযোগ দিতে হবে। দেখো লেখা রয়েছে তাকে সেই সুযোগ দিতে হবে হবে যাতে সে লিগ্যাল প্র্যাকটিশনার যে রয়েছে অর্থাৎ আইনজীবীর সাথে সে যাতে যোগাযোগ করতে পারে। মানে ওই ধরো কাউকে অ্যারেস্ট করতে গেল, মুভিতে দেখবে হয় না মাঝে মাঝে অ্যারেস্ট করতে গেল কাউকে, সে সঙ্গে সঙ্গে তার লয়ারকে ফোন করছে, একজন পুলিশওয়ালা দেখবে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ওইসব মুভিতে হয়, রিয়েল লাইফে করলে না যে পুলিশওয়ালা এরকম করছে তার বিরুদ্ধে কেস হয়ে যাবে। কারণ ভারতীয় সংবিধানে আর কি 22-এর 1-এ বলাই রয়েছে যে যদি কেউ আর কি চায় যে করতে, মানে সে যদি চায় যে সে সাহায্য চায় আইনি সহায়তা, তাকে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। নেক্সট হচ্ছে দেখো প্রডিউস বিফোর দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট। এরপর যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, নিয়ারেস্ট আর কি কোর্টে তাকে পেশ করতে হবে 24 ঘন্টার মধ্যে, যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে। ধরো এখানে একটু বলে রাখি, কোনো ব্যক্তিকে যদি কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যায় কোর্ট থেকে, তাহলে কোর্টে তাকে পেশ করতে হবে। আর সাধারণত অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা থাকে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর অফিস থেকে জারি করা হয়। তো ডিএম এর অফিস, কেন কোর্ট তো সবসময় খোলা থাকে না, তো কোর্ট যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্টের মানে নির্দেশ দেয় বা কোর্ট থেকে যদি কেউ আর কি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে যায়, তাহলে তাকে সেই ব্যক্তিকে কোর্টে পেশ করতে হবে 24 ঘন্টার মধ্যে। আর যদি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডিএম অফিস যেটা থাকে, ডিএম অফিস একটা ডিস্ট্রিক্টের আর কি যে আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ডিএম এর থাকে। তো ডিএম অফিস থেকে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে কি করতে হবে, ডিএম অফিসে তার রিপোর্ট তাকে পেশ করতে হবে, যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কোর্টে পেশ করতে হবে। ঠিক আছে, মানে ডিএম অফিস থেকে রিপোর্ট মানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে গেল মানে তারপর সেই আসামিকে ডিএম অফিসে নিয়ে যাবে এরকম নয়, তাকে যে অ্যারেস্ট করা হচ্ছে তার তার কপি আর কি ডিএম অফিসে পেশ করতে হবে এবং অপরাধীকে কি করতে হবে, কোর্টে পেশ করতে হবে। এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যে মুহূর্তে তুমি কোর্টে গেলে তুমি আইনি সহায়তা সেখানে পাবে, কারণ তোমাকে তোমাকে কোনো না কোনো লয়ার দেওয়া হবে। তুমি যদি একান্তভাবে কোনো লয়ার আর কি খোঁজে না করতে পারো, তাহলে সরকারের পক্ষ থেকে তোমার হয়ে লড়ার জন্য একটা আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হবে, যে আইনজীবী কোনোদিন জিততে পারবে না, সেটা আলাদা বিষয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো এছাড়া কি রয়েছে, এই যে সুযোগ সুবিধাগুলো বললাম যে কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে জানাতে হবে যে কোন ধারায় সে অভিযুক্ত, কেন তাকে অ্যারেস্ট করছে, এইসব গল্প কিন্তু কার্যকরী হবে না যারা এনিমি অ্যালায়েন্স তাদের ক্ষেত্রে। এনিমি অ্যালায়েন্স মানে তোমরা ছোটবেলায় ওই এলিয়েন পড়েছো, এলিয়েন মানে আমরা বুঝতাম কি, যারা ওই মানে উপর থেকে আসে, মানে মহাকাশ থেকে যারা আসে তাদের এলিয়েন বলে। এখানে এলিয়েন মানে হচ্ছে বিদেশি। এবার এনিমি এলিয়েন কথাটার মানে হচ্ছে বিদেশি শত্রু। যারা বিদেশি শত্রু মানে হচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, যেমন ধরো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু এদের মাটিকে বরাবর ভারতের বিপক্ষে ব্যবহার করা হয়েছে। তাহলে এরকম কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি কোনো ব্যক্তি আসে এবং তার বিরুদ্ধে যদি রাষ্ট্র বিরোধিতা বা রাষ্ট্রদ্রোহিতার কেস থাকে, তখন কিন্তু তাকে এইভাবে অ্যারেস্ট করা হবে না। ধরো একজন ব্যক্তি সে কখনো এখানে বোম বিস্ফোরণ করেছিল, বোম বিস্ফোরণ করে সে পালিয়ে গেছিল, বাংলাদেশে বা পাকিস্তানে পালিয়ে গেছিল। 10 বছর পর সে বিভিন্ন ছদ্মবেশে এখানে এসেছে। এবার তাকে যখন পুলিশ অ্যারেস্ট করবে, তাকে গিয়ে কিন্তু এইসব গল্প শোনাবে না যে আপনি 10 বছর আগে ওখানে একটা চকলেট বোম ফাটিয়েছিলেন এবং সেই চকলেট বোমে 10 জন মারা গেছিল, তাই আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, এইসব গল্প শোনাবেই না। কেন, তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। ঠিক আছে, তাদেরকে সরাসরি অ্যারেস্ট করা হবে। এবং সাধারণত এইসব জঙ্গি সংগঠন বা এইসব যে অর্গানাইজেশন গুলো থাকে, এদের বিরুদ্ধে আর কি ইনভেস্টিগেশন বা এদের বিরুদ্ধে যে সংস্থাটা আর কি কার্যকরী ভূমিকা পালন করে তার নাম হচ্ছে এনআইএ। নিশ্চয়ই নাম শুনেছো, এনআইএ নাম শুনেছো তো? হ্যাঁ স্যার।
ইনভেস্টিগেশন এজেন্সি, ঠিক আছে? এর কাজ হচ্ছে জঙ্গি কার্যকলাপ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং জঙ্গি কার্যকলাপের সাথে যারা যুক্ত তাদেরকে সম্মান দেওয়া আর কি, ঠিক আছে? মানে এনআইএ যখন আসবে তারা পুলিশকেও রিপোর্ট করে না, আসবে তুলে নিয়ে চলে যাবে। তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তোমাকে আসবে তুলে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে চলে যাবে? কোর্টেও তো পেশ করবে না, এরা নিজেদের মতো করে পুরো জিনিসটা ওই যে বললাম আলাদা করে তোমাকে ট্রিটমেন্ট, আলাদা করে সম্মান দেবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু কখনোই এই প্রক্রিয়াগুলো এনিমি অ্যালায়েড বা যে ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র বিরোধিতার কাজ মানে দায়ে সে অভিযুক্ত তার বিরুদ্ধে এই ফরম্যাট গুলো বা এই যে অধিকারগুলো সেগুলো কার্যকারী হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। নেক্সট 22-3 কি বলছে? 22-3 আমরা এই দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে পানিটেটিভ ডিটেনশন আর হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন আমি আগেই বললাম, যখন কি হয় কোনো ব্যক্তি কি করতে পারে, ক্রাইম করতে পারে, সেটাকে আটকানোর জন্য তাকে আগে ভাগে অ্যারেস্ট করা হচ্ছে, সেটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। আর পানিটেটিভ ডিটেনশনটা হচ্ছে যখন কোনো ব্যক্তিকে শাস্তি দানের উদ্দেশ্যে কি করা হয়, অ্যারেস্ট করা হয়। ধরো উদাহরণ দিয়ে বুঝতে পারবে, একটা তো প্রিভেন্টেটিভ বললাম, ধরো কি হলো প্রিভেন্টেটিভ আরেকটা বলি, ধরো এরকম হলো যে দুর্গাপুজোর আগে হঠাৎ করে দুর্গাপুজো বা যেটা সবচেয়ে আর কি এই সামনে হোলি আছে, হোলির দিন অনেক জায়গায় ঝামেলা হয়। তো হোলির আগের দিন ধরো মজা করেই বলছি, হোলির আগের দিন তুমি পাড়ার ক্লাবের ওখানে দাঁড়িয়ে ছিলে, হঠাৎ করে দেখলে পুলিশ আসলো, পাড়ার 2-3টে আর কি ওই দাদা টাইপের ছেলে থাকে না, দাদা টাইপের ছেলেরা থাকে, তাদের তুলে নিয়ে চলে গেল। হোলির 2 দিন আগে এসে তুলে নিয়ে গেল, হোলি ফোলি কেটে গেল, আবার তাদের ছেড়ে দিয়ে চলে গেল। তুমি বুঝতে পারলে না ব্যাপারটা কি হলো, হঠাৎ করে এদেরকে পুলিশ তুলে নিয়ে গেল, ওখানে রেখে দিল, আবার ছেড়ে দিয়ে গেল। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কেন পুলিশ তুলে নিয়ে গেল, দেখা যাবে এদের প্রিভিয়াস রেকর্ড আছে, হয়তো প্রত্যেক বছর হোলিতে তারা ঝামেলা করে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রিভিয়াস ইয়ারে, তাহলে এই বছর যাতে ঝামেলা না করতে পারে এর জন্য পুলিশ আগে ভাগে তাদের তুলে নিয়ে চলে গেল, হোলিটা কেটে গেল, আবার তাদের ছেড়ে দিয়ে চলে গেল, যাতে তারা ক্রাইম না করতে পারে বা ঝামেলা না করতে পারে। এদের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জশিট তৈরি হয় না, চার্জশিট তৈরি করলেই কিন্তু কোর্টে পেশ করতে হয়। তাহলে এই টাইপের যে আটক, এটাকে বলে প্রিভেন্টেটিভ আর কি ডিটেনশন, মানে সে আগাম আর কি যাতে কোনো অপরাধের সাথে যুক্ত না হতে পারে সেটাকে সুরক্ষিত করার জন্য তাকে আটকে রাখা হলো, এটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। আরেকটা হচ্ছে পানিটেটিভ ডিটেনশন, অর্থাৎ যখন তুমি শাস্তি দানের উদ্দেশ্যে কাউকে অ্যারেস্ট করছো। ধরো কোথাও একটা মার্ডার হয়েছে, তুমি তার আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছ, এবার তোমাকে ডাকলো পুলিশ এসে, এই তুমি এখানে কি করছো? তুমি বলে না, এই মার্ডার মানে লোকটার মার্ডার হয়েছে, শুয়েছিল একা একা, আমি একটু পাহারা দিচ্ছিলাম, যদি মানে কিছু হয়ে যায়, এরকম ভুলভাল তুমি বলতে শুরু করেছো। পুলিশের সন্দেহ হবে, পুলিশ বলে এই তোলতো একে, বলে তুলে নিয়ে চলে গেল। তারপর কি করলো, তোমাকে গিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করার পর তুমি সত্যিটা বলে ফেললে যে হ্যাঁ আমি মার্ডার কাণ্ডের সাথে যুক্ত। তাহলে তোমাকে এই যে আটকটা করা হলো, মানে তুমি সাসপেক্টেড ছিলে, তুমি ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলে, তোমার অ্যাক্টিভিটিস সেটা সন্দেহের তালিকায় ছিল, তা তোমাকে তুলে নিয়ে গেল। তাহলে এটা হচ্ছে পানিটেটিভ ডিটেনশন, মানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদ করে তোমাকে দোষী মানে দেখা গেল তুমি, হ্যাঁ তুমি নির্দোষও হতে পারো, হয়তো তুমি মানে পুলিশকে দেখে ভয় পেয়ে এরকম ভুলভাল বলেছো, সেটাও হতে পারে। পুলিশ ইন্টারোগেশনের পরে পুলিশ বুঝতে পারলো, পুলিশ তোমাকে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল, ঠিক আছে, সেটাও হতে পারে। বা পুলিশের জেরায় আসল সত্যটা উঠে আসলো যে তুমি হয়তো বা তোমরাই হয়তো এই মার্ডার কাণ্ডের সাথে যুক্ত ছিলে, তাহলে অ্যারেস্ট করা হবে। তাহলে এটাকে বলা হয় কি পানিটেটিভ ডিটেনশন, যখন কাউকে শাস্তি দানের উদ্দেশ্যে তাকে কি করা হচ্ছে, আটক করা হচ্ছে, তখন তাকে পানিটেটিভ ডিটেনশন বলে। বোঝাতে পারলাম জিনিসগুলো? বলো। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে চার্জশিট ছাড়া কতদিন পর্যন্ত আটক করা যায় বলছেন? ম্যাক্সিমাম 3 মাস, জীবন হেল্প করে দেবো। 3 মাস। আচ্ছা। বুঝেছো? ধরো মানে পুলিশ কি করলো, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, হয় না, পুলিশ ষড়যন্ত্র করলো, কি করলো, হঠাৎ করে মানে তুমি পাড়ার কোনো নেতার সাথে ঝামেলা করেছো, তাকে তুই তামারি করেছো, পুলিশ সে কি করলো, সে পুলিশকে পাঠিয়ে দিল। পুলিশ আসলো সাধারণ নর্মাল ড্রেসে, মানে সিভিল ড্রেসে আসলো, তুলে নিয়ে চলে গেল। এবার কেউ একজন দেখে নিয়েছে, বলছে আরে ওই তো সিভিল ড্রেসে এসেছিল পুলিশ থানার, ওই থানার। এবার তোমার বাড়ির লোক ছুটে ছুটে গেল যে কেন থানাতে কেন নিয়েছে, এবার মানে সিভিল ড্রেসে নিয়ে এসছে তো আর কোনো রেকর্ড নেই, মানে যে কোনো যাকে অ্যারেস্ট করা হলো তো ওখানে রেকর্ড দেখা হলো, কিসের এফআইআর রেকর্ড, কোনো রেকর্ড নেই। ওই থানায় গিয়ে জিজ্ঞেস করছে স্যার আমার ছেলেকে কেন তুলে নিয়ে এসেছে, বলছি কোথায় তুলে নিয়ে এসেছি, কোথায় রেকর্ড আছে, কোথায় নেই তো। তুমি বলছো না আমাকে বললো, আপনি একটা কাজ করুন, ওই থানায় চলে যান, ওই থানায় গিয়ে ইনকোয়ারি করুন। আবার তুমি অন্য একটা থানায় গেলে, সেখানে গিয়ে ইনকোয়ারি করছো আমার ছেলে, বলে না না এরকম কোনো ব্যাপারই না, দেখুন আপনি আমাদের চার্জশিটের খাতা দেখুন এরকম কোনো রিপোর্টই নেই আপনার ছেলেকে, তাহলে একটা কাজ করুন আপনি মিসিং ডায়েরি চলে যান। দেখা গেলো ওই থানার মধ্যে আটকে রেখেছে, মিসিং ডায়েরি করে তোমাকে পাঠিয়ে দিল। মানে এইভাবে পুলিশ তার যে ক্ষমতা আছে সেটার অপব্যবহার করতেই পারে চাইলে, ঠিক আছে, চাইলে করতে পারে। তো এইভাবে আসলে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে অন্য কারণে, যে এই যে যেটা বললাম প্রিভেন্টিভ ডিটেনশন, আর কোনো ব্যক্তি সে যাতে অপরাধ না করে সেখান থেকে তাকে আটকানোর জন্য এই সুযোগটা তাকে দেওয়া হচ্ছে। কিন্তু এটার মিসইউজ যদি হয় তখন তো খুব মারাত্মক বিষয় হয়ে যাবে।
এবং কোনো রকম চার্জশিট ছাড়া 3 মাস অবধি কোনো ব্যক্তিকে আটক করে রাখা মানে তার জীবন হেল হয়ে যাবে। তো তার পরিবারের লোকেদের মানে সাধারণত তখন প্লি করা হয়। মানে লোকে তখন এসে কান্নাকাটি করে থানাতে গিয়ে যে, "আরে আমার ছেলেকে একটা কেস দিন স্যার, কেস দিন। এট লিস্ট আমি কোর্টে গিয়ে লড়ে নেব।" বুঝেছো? এই অবস্থা তৈরি হয়েছে। তো এটা মারাত্মক একটা ক্ষমতা যেটা পুলিশের কাছে রয়েছে এবং এটার অপব্যবহার যদি না হয় তাহলে এটা ভালো কাজে খুব ভালোভাবেই ব্যবহার হতে পারে। ঠিক আছে? বুঝেছো ব্যাপার? ওকে স্যার। নেক্সট হচ্ছে দেখো আর্টিকেল 23। আর্টিকেল 23 তে কি বলছে? প্রহিবিশন অফ ট্রাফিক অফ হিউম্যান বিংস ফর ফোর্স লেবার অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ মানব পাচার। আর্টিকেল 23 তে সরাসরি মানব পাচার, হিউম্যান ট্রাফিক মানে মানব পাচারের বিরোধিতা করা হয়েছে এবং তার সাথে ফোর্স লেবার অর্থাৎ জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক শ্রমের বিরোধিতা করা হয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে এর বিষয়বস্তু। এর বাইরে কিছু নয়। দেখো হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচারের কথা বলেছে। মানে মানব পাচার বলতে এখানে শিশু থেকে শুরু করে আর কি মহিলা, পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত। মানে কোনোভাবেই আর কি মানব পাচার করা যাবে না এবং জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে ফোর্সফুল লেবার করানো যাবে না। যেটাকে বলে বেগার খাটানো। বেগার খাটানো মানে হচ্ছে আর কি কাউকে পারিশ্রমিক না দিয়ে খাটানো, জোর করে খাটানো কারো ইচ্ছার বিরুদ্ধে। এটা করা যাবে না। ঠিক আছে? এবার এখানে মাথায় রাখতে হবে একটা কথা, এটা তো ভালো কথা বলে স্যার, এটা তো খুবই ভালো জিনিস। কিন্তু এখানে দেখো আর্টিকেল 23(2) তে কি বলেছে যে এই যে প্রভিশনটা বললাম, এই যে সত্যটা আমি বললাম, এটা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে কার্যকারী হবে না। অর্থাৎ রাষ্ট্র যদি চায় কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে খাটিয়ে নিতে পারে। ঠিক আছে? তুমি বললে এটা কি নিয়ম? এটাই নিয়ম। তার কারণ কিছু, কিছু এমন সার্ভিস রয়েছে, আর্টিকেল 33 তে রয়েছে এর উল্লেখ। কিছু, কিছু এমন সার্ভিস রয়েছে যেগুলো এমার্জেন্সি সার্ভিস। যেমন ধরো পুলিশ, ডিফেন্স, ঠিক আছে? বা ধরো যারা স্বাস্থ্য ক্ষেত্রের সাথে যুক্ত ডাক্তার, নার্স, এদের যে সার্ভিসটা এটা 24/7। তো এই ধরনের এমার্জেন্সি সার্ভিসের সাথে যারা যুক্ত হয় তাদের যে ওয়ার্কিং কন্ডিশনের মধ্যেই এটা লেখা থাকে যে সরকার যদি চায় তাহলে তাদের কি করাতে পারে? তাদের অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিতে পারে। ঠিক আছে? এবং সেই মর্মেই তারা কিন্তু আর কি চাকরিতে যুক্ত হয়। আজকে ধরো আজকে পুলিশ বাহিনী যারা রয়েছে, পুলিশের লোকেরা দেখবে পুজোর সময় হয়তো তোমরা সবাই ছুটিতে থাকো, তারা ডিউটিতে থাকে। তাহলে এটা কিন্তু কি এবার একটা পুলিশ কর্মী তারও কি ইচ্ছা হয় না যে পরিবারের সাথে আমি বেরোবো? কিন্তু তার ডিউটিটা সে অর্থে তাকে করতে হয়। বাকি অন্যান্য সরকারি কর্মচারীদের তাদের কিন্তু ছুটি থাকে। কিন্তু পুলিশদের সেই সময় এমার্জেন্সি সার্ভিস চলে। হ্যাঁ, অবশ্যই এর জন্য তাদেরকে কি দেওয়া হয়? তাদেরকে এক্সট্রা পারিশ্রমিক দেওয়া হয়। তোমরা যারা পুলিশের সার্ভিসে কিন্তু 13 মাসের কি দেওয়া হয়? সেলারি দেওয়া হয়। মানে 12 মাসের সেলারির জায়গায় ১ বছরে 13 মাসের সেলারি দেওয়া হয়। মানে একটা সেলারি তারা এক্সট্রা পায়। তো এগুলো তাদের যেহেতু এমার্জেন্সি সার্ভিস এগুলো তাদের অ্যালাউ করা হয়। কিন্তু এখানে কিন্তু তুমি যদি বলো না আমি এটা করব না, আমি এক্সট্রা সার্ভিস করব না, তোমার কিন্তু চাকরি চলে যাবে। ঠিক আছে? তো আর্টিকেল 33 তে একদম ক্লিয়ারলি বলা রয়েছে এই কথাটা এবং কোথাও না কোথাও দেখো আর্টিকেল 23 কে এটা চ্যালেঞ্জ করছে। একটু আগেই বলল কি রাষ্ট্র মানে কেউ জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে পারবে না বলেই বলছে রাষ্ট্র চাইলে করাতে পারে। এক্ষেত্রে কিন্তু সে ব্যক্তির ধর্ম কি, বর্ণ কি সেসব দেখা হবে না। কখনোই দেখা হবে না। মানে এরকম নয়, ধরো কথার কথা বলছি, একটা মজা করেই বলছি, একটা উদাহরণ সাপেক্ষে। ধরো দুর্গাপুজো হচ্ছে, সেখানে ধরো আর কি হলো কোনো একজন মুসলিম সম্প্রদায়ের ভাই তাকে আর কি ডিউটিতে রাখা হলো না। সে রাখা হলো না। তো তুমি এবার প্রশ্ন করলে ভাই এ তো ওকে রাখা হলো না, ওর তো পুজো না, এটা আমার পুজো। দুর্গাপুজো আমাদের পুজো। তো এই টাইপের রিলিজিয়াস রেস এই টাইপের কিন্তু কিছু দেখা হয় না। মানে যখন সরকার কাউকে জোর করে বাধ্যতামূলকভাবে কাজ করানোর চিন্তাভাবনা করবে, তখন কোনোভাবেই সেই ব্যক্তির ধর্ম, বর্ণ, কাস্ট কি আছে সেটার উপর গুরুত্ব দেওয়া হবে না। ঠিক আছে? কোনো রকম বৈষম্যমূলক আচরণ হবে না। সবাইকেই একইভাবে তাকে কাজে নিযুক্ত করা হবে। ঠিক আছে? সরকার যখন চাইবে, রাষ্ট্র যখন চাইবে। এই হচ্ছে আর্টিকেল 23। নেক্সট হচ্ছে আর্টিকেল 24 দেখো যেখানে সরাসরি আর কি চাইল্ড লেবারের এগেইনস্ট এ বলা হচ্ছে। দেখো প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, অর্থাৎ 14 বছরের নিচে শিশুদের জীবনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। সরাসরি এর প্রতিবাদ করা হয়েছে। ঠিক আছে? 14 বছরের নিচে কোনো শিশুকে জীবনের ঝুঁকিপূর্ণ কাজ কোনগুলো? যেমন ধরো মাইনিং হতে পারে। মাইনিং খনিজ মানে খনিজ আর কি যে ফ্যাক্টরি গুলো সেখানে হতে পারে বা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর ফ্যাক্টরি হতে পারে। বড়, বড় বিল্ডিং গুলো যেগুলো তৈরি হয় সেখানে উঁচু, উঁচু ইমারতে আর কি ছেলেদের কাজ করানো বাচ্চা, সেগুলো জীবনের ঝুঁকি হতে পারে বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরি হতে পারে বা ধরো কোনো ফায়ার ক্র্যাকিং ফ্যাক্টরি হতে পারে। ওই বোমা তৈরি কারখানা যেগুলো থাকে ফায়ার ক্র্যাকিং। মাঝে, মাঝে শুনবে দক্ষিণ ভারতে এরকম বড়, বড় আর কি ওই বারুদের কারখানায় বা ওই বাজির কারখানায় আগুন লেগে যায়। প্রচুর মানুষের মৃত্যু হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার কি লাইফ থ্রেটনিং বা হ্যাজার্ডিয়াস আর কি ওয়ার্ক, এমপ্লয়মেন্ট। তাহলে এরকম জীবনের ঝুঁকিপূর্ণ কাজে কি করা যাবে না? 14 বছরের নিচে শিশুদের নিয়োগ করা যাবে না। কোন আর্টিকেলে এর কথা বলা হয়েছে? আর্টিকেল 24। ঠিক আছে? বোঝা গেছে? বলো। এবং এর ওপর কি হয়েছে? চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট পাস করানো হয়েছে। এটা মাথায় রাখবে। চাইল্ড লেবার
প্রোটেকশন অ্যাক্ট। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ 1986 স্যার। মানে ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে কোনো আর কি শিশুকে 14 বছরের নিচে কোনো শিশুকে কি করা যাবে না আর কি জীবনের ঝুঁকিপূর্ণ কাজে আর কি নিযুক্ত করা যাবে না। কিন্তু যদি কেউ করে তাহলে তার শাস্তি কি? তার তো উল্লেখ সংবিধানে নেই। তাহলে এই যে আর্টিকেল 24 যেটা বলা হয়েছে তার উপর ভিত্তি করে পার্লামেন্ট 1986 সালে আর কি চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট আর কি এই আইনটা পাস করে, এবং যার মাধ্যমে যদি কেউ 14 বছরের নিচে শিশুকে আর কি যেকোনো কাজে, এখানে জীবনের ঝুঁকিপূর্ণ নয়, যেকোনো কাজে নিযুক্ত করে তাহলে তার জরিমানা থেকে আর কি হাজতবাস সেটা হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে এটাকে পাস করানো হয়। এটা মাথায় রাখবে। নেক্সট আমরা অগ্রসর হচ্ছি ধর্মীয় স্বাধীনতার দিকে। ধর্মীয় স্বাধীনতা দেখো আর্টিকেল 25 এ বলা হয়েছে ফ্রিডম অফ কনসিয়েন্স অফ ফ্রি প্রফেশন প্র্যাকটিস প্রোপাগেশন অফ রিলিজিয়ান। অর্থাৎ কি আর্টিকেল 25 এ আমাদের সুরক্ষিত করা হয়েছে যে আমরা যে ধর্মের প্রতি আর কি বিবেক থেকে শ্রদ্ধাশীল, বিবেক মানে মনের দিক থেকে, ঠিক আছে? কনসেন্স কথাটার অর্থ হচ্ছে বিবেক। তো আমরা বিবেকের কাছে যে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেই ধর্মকে আমরা কি করতে পারবো, সেটাকে পেশা হিসাবে গ্রহণ করতে পারবো, ফ্রি প্রফেশন পেশা হিসাবে গ্রহণ করতে পারবো, সেটাকে প্র্যাকটিস করতে পারবো মানে পালন করতে পারবো। যে ধর্মের উপর আমাদের বিশ্বাস সেটাকে পালন করতে পারবো, সেটাকে পেশা হিসাবে গ্রহণ করতে পারবো। পেশা মানে ফ্রি প্রফেশন, এখানে মানে পেশা মানে মানে আমি ওই ধর্মীয় গুরু, আমি টাকা নিয়ে তোমাকে আমি ধর্মীয় অ্যাডভাইস দেবো ওরকম না, ফ্রি প্রফেশন বলা হয়েছে। যদি কেউ এরকম করে থাকে সে কিন্তু আর কি সংবিধান বিরোধী কাজকর্ম করছে। এরকম অনেক জায়গায় দেখবে অনেকে ধর্মের নাম করে কি করছে, সে টাকা নিচ্ছে, তাহলে সে কিন্তু সংবিধান বিরোধী কাজ করছে। কেন ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 বলা হচ্ছে ফ্রি প্রফেশন, মানে পেশাগতভাবে হিসেবে নিতেই পারে। আমি ধর্মটাকে পেশা হিসেবে নিলাম, কিন্তু ফ্রি প্রফেশন হিসেবে নিতে হবে। মানুষের উপকারের কাজে বা ধর্মীয় আর কি যে প্রচার করা সেটার কাজে হতে পারে। প্র্যাকটিস মানে পালন করা, এবং প্রোপাগেশন মানে প্রচার করা। ঠিক আছে? অনেক এরকম ধর্মগুরু এখন দেখবে স্বঘোষিত ধর্মগুরু পাওয়া যায়। ঠিক আছে? তারা নিজেদের ধর্মকে প্রচার করে এবং কোথাও না কোথাও তারা ওই টাকার লেনদেন করে। তো সেটা কিন্তু পুরোপুরি সংবিধান বিরোধী কাজ। ঠিক আছে? মাথায় রাখবে। তো আর্টিকেল 25 এ বলছে তুমি তোমার যে ধর্মের প্রতি আর কি বিবেক থেকে আর কি দায়িত্বশীল, সেই ধর্মকে তুমি ফ্রি প্রফেশন হিসাবে নিতে পারবে, তার প্রচার করতে পারবে, সেটা পালন করতে পারবে। এক্ষেত্রে সংবিধান কি হবে না, কোনো বাধার কারণ হবে না। এটা কিন্তু অন্যতম একটা উদাহরণ যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে? এখানে তোমাকে মাথায় রাখতে হবে। এবং এখানে দেখো একটা তোমার কথা বলা হয়েছে আর্টিকেল 22 এর আর কি 25 এর 2 এখানে উল্লেখ করা হয়েছে যে এখানে বলা হয়েছে শিখ কমিউনিটি যারা রয়েছে তাদেরকে কিন্তু একটু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। দেখো শিখ কমিউনিটি যারা রয়েছে তাদের একটা ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা কি তারা ওই পাগড়ি পরে এবং তারা সঙ্গে একটা কৃপান রাখে। কৃপান মানে ছোট্ট সোট, যেটা আর কি তাদের একটা রিলিজিয়াস কালচারের মধ্যে রয়েছে। ঠিক আছে? সেই আর কি গুরু গোবিন্দ সিং যেটা শুরু করেছিলেন 5টা ক তার মধ্যে একটা ছিল কৃপান। কৃপান মানে হচ্ছে ছোট্ট সোট তারা রাখে তাদের ধর্মীয় প্রতীক হিসাবে। তো তারা সেটা রাখতে পারবে। মানে শিখদের ধর্মীয় আর কি যে চিন্তাধারা রয়েছে সেই অনুসারে তারা কি করতে পারে, তারা ওই পাগড়ি পরবে এবং সঙ্গে তারা ছোট্ট একটা শো রাখবে। এটা তাদের জন্য প্রযোজ্য। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, হ্যাঁ? এবং তারা যদি চায় তারা মিছিলও বের করতে পারবে। তো এটা তাদের জন্য প্রযোজ্য। তো এটাকে আর কি ধরো অনেক সময় দেখবে ওই শিখ সম্প্রদায় যারা আছে, মানে আমরা সাধারণত কি করি রাস্তায় বেরোলে হেলমেট পরে বেরোয়। কিন্তু কোনো শিখ সম্প্রদায়ের ভাই ধরো সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখবে পাগড়ি পরে যাচ্ছে, সে হেলমেট পরেনি। তো স্বাভাবিকভাবে এবার হেলমেট পরতে গেলে তো আর পাগড়ি পরা যাবে না। তো তাকে কিন্তু পুলিশ ধরবে না। তার কারণ এই যে সে পাগড়িটা পরে আছে এটার স্বীকৃতি ভারতের সংবিধান দিয়েছে। তাকে তো আর সেটা বলা যাবে না যে আপনি পাগড়ি খুলে আপনি হেলমেট পরুন। এটা কখনোই সম্ভব নয়। তার কারণ সংবিধানে এটা তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে তার ধর্মীয় স্বীকৃতির মধ্যে আছে সে পাগড়ি পরে যেতে পারে। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো কৃপান যেটা ওই ছোট শোট। এই একই জিনিস যদি এবার আমরা যারা সংখ্যাগরিষ্ঠ তারা নিয়ে যাই, মানে আমারও ইচ্ছা হলো যে আমিও তাহলে একটু ব্লেড নিয়ে যাই। ব্লেড নিয়ে গেলেও কিন্তু পুলিশ ধরলে যদি কখনো ধরো পুলিশ সার্চ করে আর তোমার পকেট থেকে ব্লেড বেরিয়ে আসছে, তোমাকে কিন্তু থানায় নিয়ে গিয়ে তার ইনকোয়ারি করবে কি কারণে রাখা হয়েছে। মারাত্মক আর কি কিন্তু বিষয়টা। ঠিক আছে? তো কোনো রকম আর কি ওই ধারালো অস্ত্র যার দ্বারা আর কি মানুষের ক্ষতি করা যায় সেগুলো সাধারণ অবস্থায় কেউ ক্যারি করতে পারবে না। এইগুলো তাদের ধর্মীয় স্বীকৃতি রয়েছে বলে তারা পারবে। ঠিক আছে? আর্টিকেল 25 এ এগুলো বলা রয়েছে। নেক্সট আর্টিকেল 26 সবচেয়ে মারাত্মক, বলছে এই ধর্মীয় যে অধিকারগুলো আছে সেগুলো প্রতিপালনের জন্য তারা কি করতে পারবে, মন্দির বা মসজিদ বা গির্জা তৈরি করতে পারবে। অর্থাৎ রিলিজিয়াস যে ইনস্টিটিউশন সেটা তৈরি করার অধিকার। অর্থাৎ আর্টিকেল 25 এ তোমাকে বললো যে তুমি তোমার ধর্মকে পালন করতে পারবে, প্রচার করতে পারবে বা সেটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবে। আর্টিকেল 26 এ বলছে সেগুলো করতে গিয়ে যদি তোমার রিলিজিয়াস ইনস্টিটিউশন তৈরি করতে হয়
কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বানাতে হয় সেটাও তুমি করতে পারবে। ঠিক আছে, দিস ইজ ভেরি আর কি ইম্পর্টেন্ট। তাহলে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো থাকে, রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেটা গঠনের কথা কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 26-এ। এর অনেকগুলো ভাগ আছে, দেখো ABCD করে একটু পড়িয়ে দিই। বলছে আর্টিকেল 26-এর 1-এ কি বলছে? টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন দ্য ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস, যেটা আমি বললাম। অর্থাৎ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো তুমি তৈরি করতে পারবে কিসের জন্য? ধর্ম প্রচার এবং চ্যারিটেবল, ঠিক আছে, চ্যারিটেবল পারপাসের জন্য তুমি সেগুলোকে করতে পারবে। এই অধিকার তোমাকে দেওয়া হচ্ছে 26-এর এর মাধ্যমে। 26-এর বিতে কি বলছে? টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার অ্যান্ড ইটস ম্যানার অফ রিলিজিয়ান। অর্থাৎ প্রত্যেকটা যে ধর্মীয় সংস্থান যেগুলো রয়েছে, তারা তাদের যে আইন আছে, ধর্মীয় আইন, সেটা তারা ঠিক করবে। মানে ধরো, কথার কথা বলছে, একটা মন্দিরের যে আইনগুলো আছে সেটা সেই মন্দির কর্তৃপক্ষ ঠিক করবে। একটা মসজিদের যে আইনগুলো রয়েছে সেটা মসজিদ কর্তৃপক্ষ ঠিক করবে। একটা মজা করে উদাহরণ দিই, ধরো কথায় কোনো একটা মন্দিরে ধরো একটা নিয়ম কানুন রয়েছে যে এই মন্দিরে কি হবে, এই মন্দিরে তোমার 11টার থেকে প্রসাদ দেওয়া হবে। এবার তুমি 12টায় গিয়ে পৌঁছালে, মন্দিরে গিয়ে প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে, তুমি ঝামেলা শুরু করলে, বলে এইটা কি আইন, এই আইন আমি মানি না, আমাকে এক্ষুনি প্রসাদ দিতে হবে। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোনো মন্দির বা মসজিদ তাকে পরিচালনা করার যে আইন কানুন, সেটা সেই কর্তৃপক্ষ ঠিক করতে পারে। এটা ভারতের সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যে কোনো মন্দির বা মসজিদ বা কোনো গির্জা, তারা যে আইনটা তৈরি করবে সেটার সারবক্তা কি আছে সেটা বিচার করার ক্ষমতা কিন্তু কার আছে? সুপ্রিম কোর্টের আছে। অর্থাৎ মন্দির মসজিদগুলোকে আইন তৈরি করা, তাদের নিজস্ব যে সংস্থা রয়েছে সেটাকে পরিচালনা করার জন্য আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেই আইনের গ্রহণযোগ্যতা কি আছে, তার যুক্তিযুক্ততা কি আছে, সেটা বিচার করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের আছে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, ধরো 3 তালাক একটা ইস্যু, তাহলে ধর্মীয় একটা প্রথা 3 তালাক, এটা নাকি সুপ্রিম কোর্ট 2017 সালে অবৈধ ঘোষণা করে। এবার স্বাভাবিকভাবে তখন অভিযোগ ওঠে যে ধর্মীয় বিষয়ে কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে 3 তালাক একটা প্রথা, একটা মানে একটা কাস্টমস, এবং এই কাস্টমসটার কি ভিত্তি আছে, কি যুক্তিযুক্ততা আছে, সেটা সুপ্রিম কোর্ট বিচার করেই কিন্তু তারা এই রায় ঘোষণা করেছে। ঠিক আছে, এবং সেইটা করার অধিকার কিন্তু সুপ্রিম কোর্টের আছে। বা আমরা যদি বলি শবরীমালা কেস, 2018 সালে এসেছিল। শবরীমালা হচ্ছে সাউথ ইন্ডিয়া একটা আর কি একটা মন্দির, যেখানে 45 বছরের নিচে মহিলাদের প্রবেশ অধিকার ছিল না। তাহলে স্বাভাবিকভাবে এই নিয়ে কেস হয়। সুপ্রিম কোর্ট এখানেও রায় দেয় যে কেন মন্দিরের দরজা সবার জন্য আর কি হবে, খোলা থাকবে, 45 বছর নিচে কেন মহিলারা প্রবেশ করতে পারবে না। তাহলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট রায় দেয় যে দরজা সবার জন্য ওপেন করে দিতে হবে। তো তখনও যারা ওই ধর্মের আর কি ব্যবসায়ী, বা যারা ধরো ধর্মের ক্ষেত্রে যারা সংরক্ষণশীল সম্প্রদায়, তারা এটা বললো যে কেন সুপ্রিম কোর্ট কেন ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে। সুপ্রিম কোর্টকে এই অধিকার কে দিয়েছে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা? তো বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্ট ধর্মীয় মানে ধর্মকে ব্যাখ্যা দিচ্ছে না, বা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে না। ধর্মীয় যে প্রথাগুলো রয়েছে তার গ্রহণযোগ্যতা কি, তার যুক্তিযুক্ততা কি, কিসের ভিত্তিতে বলছে, সেটা তো আর কি জাজমেন্ট করার অধিকার সুপ্রিম কোর্টের আছেই। এবং সুপ্রিম কোর্টে যদি মনে করে যে প্রথাটা চলছে সেটা পুরোপুরি ভিত্তিহীন, তাহলে সেটাকে কি করতে পারে? অপ্ট আউট, বা সেটাকে রুলড আউট করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে প্রত্যেকটা, দেখো বলছে প্রত্যেকটা এই যে ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, তারা মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি। মুভেবল মানে হচ্ছে ধরো টাকা পয়সা, ঠিক আছে। ইমুভেবল মানে হচ্ছে তোমার ওই বাড়ি গাড়ি জায়গা, এগুলো সরি, বাড়ি আর তোমার জায়গা, এগুলোকে বলে ইমুভেবল প্রপার্টি, মানে স্থাবর এবং অস্থাবর আর কি সম্পত্তি। অর্থাৎ এই যে মন্দিরগুলোর কাছে দেখবে প্রচুর অর্থ, প্রচুর জমি, স্থাবর অস্থাবর সম্পত্তি প্রচুর। তাহলে এইটা তারা অ্যাকোয়ার করতে পারে, তারা অর্জন করতে পারে আন্ডার দ্য আর্টিকেল 26-এর সি বলছে যে যদি মন্দিরগুলো চায়, তারা তাদের সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তারা কি করতে পারবে, তারা আর কি অ্যাকোয়ার করতে পারবে। নেক্সট হচ্ছে কি বলছে? টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি অ্যাকর্ডিং উইথ ল। অর্থাৎ এই যে প্রপার্টি তারা যে গেইন করছে, সেগুলোকে আইন অনুসারে কি করতে হবে? পরিচালনা করতে হবে, এটা বলা হয়েছে। তো 26-এর এই ভাগগুলো ভালো করে দেখে নেবে। নেক্সট হচ্ছে আর্টিকেল 27। ক্লিয়ার হয়েছে তো সবাই? 26 বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, 27-এ বলছে, দেখো কোনো রকম কি দিতে হবে না? ধর্মীয় কর দিতে হবে না। ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিডম অফ পেমেন্ট অফ ট্যাক্সেস ফ্রম প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন। অর্থাৎ ধর্মীয় প্রচারের জন্য কোনো রকম ধর্মীয় কর আমাদের দিতে হয় না। এটা সবচেয়ে বড়। আগে একটা সময় জিজিয়া কর দিতে হতো, যখন এখানে মুসলিম শাসন আর কি কায়েম ছিল, তখন আর কি ধর্মীয় কর, জিজিয়া কর দিতে হতো। যারা অমুসলমান তাদেরকে তাদের আর কি ধর্মীয় কর দিতে হতো। তো এখন কিন্তু ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। তার কারণ হচ্ছে, দেখবে আমাদের সব ধরনের ট্যাক্স দিতে হয়। আমরা যে জল খাই, ইভেন ওয়াটার, তার ট্যাক্স দিই।
আমরা প্রত্যেকটা খাদ্য যা গ্রহণ করি বা প্রত্যেকটা জিনিস যা কিনি তাতে আমাদের ট্যাক্স দিতে হয়, কিন্তু একটা ট্যাক্সটা আমাদের কখনো এখনো দিতে হয় না, সেটা হচ্ছে ধর্মীয় ট্যাক্স। ঠিক আছে, ধর্মীয় আর কি কর আমাদের দিতে হয় না। আর্টিকেল 27-এ এই কথাই বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল 28। আর্টিকেল 28-এ বলছে যেসব আর কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ধর্মীয় আচার আচরণ কিভাবে পালন করা হবে তার নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো বলাই রয়েছে ফ্রিডম অফ অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্টিটিউশন অর রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় আচার আচরণ কিভাবে পালন করা হবে তার একটা নির্দেশনা আর্টিকেল 28-এ দেওয়া হয়েছে। তো এইগুলোকে কটা ভাগে ভাগ করেছে? 4টে। প্রথমত বলছে যেগুলো হচ্ছে দেখো এডুকেশনাল, যেগুলো হচ্ছে পুরোপুরি সরকারি, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, যেগুলো পুরোপুরি সরকারি আর কি, সরকারি মদতপুষ্ট পুরোপুরি যে সরকারি অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেখানে কোনো রকম মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সরকারি মদতপুষ্ট, সেখানে কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে না। ঠিক আছে, যেগুলো পুরোপুরি সরকারি, দেখবে অনেক সময় লেখা থাকে টাকি গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, বা ধরো নিউ আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট হাই স্কুল, তো গভর্নমেন্ট লেখা আছে, সাকাওয়াত গভর্নমেন্ট হাই স্কুল। তো এইগুলো হচ্ছে পুরোপুরি সরকারি আর কি প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই টাইপের যে আর কি সংগঠন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো থাকে সেখানে কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে করতে চায় সেটা তারা করতে পারে, কিন্তু কোনো আর কি কর্তৃপক্ষের তরফ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম ইনভলভমেন্ট ধর্মীয় ক্ষেত্রে থাকবে না। এটাই হচ্ছে আর্টিকেল 28-এর এতে বলা হয়েছে। 28-এর বিতে কি বলছে? যেগুলো আধা আর কি সরকারি সংস্থা, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি মানে বেশিরভাগই যে শিক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো থাকে সেগুলো আধা সরকারি মানে গভর্নমেন্ট এইডেড। বলছে সেখানে ধর্মীয় আর কি আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে শর্তানুসারে বা সত্তানুসারে, মানে সত্তানুসারে মানে কন্ডিশনালি। অর্থাৎ আধা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে কিছু শর্তাদিকে অনুসরণ করে। কি শর্তাদি? বলছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি 18 বছরের নিচে ছাত্রছাত্রীরা পড়ে তাহলে সেক্ষেত্রে তাদের গার্জেনের সাথে আলোচনা সাপেক্ষে সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে। আর যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানে 18 বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীরা পড়ে তাহলে তাদের সাথে আলোচনা করে সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ আধা সরকারি বা সরকারি আধা মদতপুষ্ট যে অর্গানাইজেশন, গভর্নমেন্ট এইডেড যে অর্গানাইজেশন গুলো আছে সেখানে শর্ত সাপেক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে। যদি সেখানে 18 বছরের নিচে ছাত্রছাত্রীরা পড়ে থাকে তাহলে তাদের কি করতে হবে? তাদের গার্জেনদের সাথে আলোচনা করে সেটা করা যেতে পারে, বা যদি সেখানে 18 বছর ঊর্ধ্বে ছাত্রছাত্রীরা থাকে তাহলে তাদের সাথে আলোচনা করে সেখানে ধর্মীয় অনুষ্ঠান করা যেতেই পারে। ঠিক আছে, নেক্সট বলছে যেগুলো পুরোপুরি আর কি গভর্নমেন্ট পুরোপুরি আর কি বেসরকারি যে সংস্থা, প্রাইভেট অর্গানাইজেশন, যেগুলো প্রাইভেট এডুকেশনাল অর্গানাইজেশন, যেগুলো পুরোপুরি আর কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সব ধরনের ধর্মীয় আর কি আচার অনুষ্ঠান পালন করা যেতে পারে। এক্ষেত্রে কোনো বাধা নিষেধের ব্যাপার নেই। অর্থাৎ যদি তুমি ধরো কোনো মিশনারিজে পড়ে থাকো, বিভিন্ন মিশনারিজ যেগুলো থাকে সেগুলো কি প্রাইভেট অর্গানাইজেশন, তাহলে সেখানে যদি তুমি পড়ো, কোনো মিশনারিজে যদি তুমি পড়ো, কোন ধর্মের তুমি কিচ্ছু যায় আসে না, ওখানে জিসাস অ্যান্ড মেরির প্রার্থনায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। বা রামকৃষ্ণ মিশন বলতে পারো, রামকৃষ্ণ মিশনে একটা কি একটা অটোনমাস সিস্টেম, একটা হচ্ছে তোমার নিজস্ব একটা সাহিত্য শাসন ব্যবস্থা। তাহলে সেখানে আর কি তুমি কোন ধর্মে কিছু যায় আসে সেখানে প্রেয়ারে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তাহলে যেগুলো প্রাইভেট এডুকেশনাল অর্গানাইজেশন আছে, অটোনমাস এডুকেশন অর্গানাইজেশন আছে, সেখানে ধর্মীয় কার্যকলাপ করা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তির কারণ নেই। বোঝা গেল আর্টিকেল 28? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট দেখো কি বলছে, নেক্সট হচ্ছে আর্টিকেল 29। 29-এ বলছে দেখো আর্টিকেল 29 আর 30 ছিল যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের আর কি বিশেষ আর কি মানে তাদের ওই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটসের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের যে সংস্কৃতিগত যে অধিকার এবং তাদের যে শিক্ষাগত যে অধিকার তার কথা বলা হয়েছে। আর্টিকেল 29-এ দেখো কি বলছে, আর্টিকেল 29-এ বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, যেটা আমি আগেই বললাম। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদেরকে কিছু আর কি তাদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। প্রথমেই দেখো আর্টিকেল 29(1) কি বলছে, বলছে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সে যদি চায় তার কালচার, তার যে সংস্কৃতি রয়েছে, তার যে ভাষা রয়েছে, তার যে স্ক্রিপ্ট রয়েছে, যে সেটাকে সে সংস্কার করতে চায় তাহলে সে তার ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মানে আরো মজা করে বলছি, ধরো আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তি, আমি যদি চাই আমার যে কালচার রয়েছে, আমার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে আমি সংরক্ষিত করতে চাই, এবং তার জন্য ধরো আমি চাইলাম একটা মিউজিয়াম খুলতে। ঠিক আছে, আমি একটা মিউজিয়াম খুলতে চাইছি যার মাধ্যমে আমি সংখ্যালঘু সম্প্রদায় আমি আমার যে কালচার, আমার যে ইতিহাস রয়েছে,
বা আমার যে ভাষা রয়েছে সেটাকে আমি সেটাকে আমি মানে সংরক্ষিত করতে চাইছি, তাহলে আমি সেটা করতে পারবো। ঠিক আছে? মানে আমি চাইলে আমার কি করতে পারি, সংখ্যালঘু সম্প্রদায়রা চাইলে তারা কোনো মিউজিয়াম তৈরি করলো। ঠিক আছে? যেখানে তারা তাদের যে ইতিহাস আছে, তাদের কালচার এইটাকে তুলে ধরলো। তাহলে যেকোনো সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টটাকে সুরক্ষিত করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে? এই ক্ষেত্রে সরকার কোনো রকম বাধার কারণ হবে না। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো আর্টিকেল 29 এর 2, এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা কোনো শিক্ষার্থী সে যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে যায় তাকে ফেরত পাঠানো যাবে না। আরো ক্লিয়ারলি বলি, ধরো একটা স্কুল, আমাদের এখানে একটা স্কুল, ধরো একটা স্কুলে সেখানে সবাই হিন্দু স্টুডেন্টরা পড়ছে। সেখানে ধরো একজন মোহামেডান সম্প্রদায়ের মানুষ আর কি, একটা বাচ্চা ছেলে বা মেয়ে সে এসে অ্যাডমিশন নিল। এবার স্বাভাবিকভাবে তার ভাষা ধরো সে প্রধান ভাষা চাইছে উর্দু। এবার তাকে ধরো হেডমিস্ট্রেস যে ছিল বা হেডমাস্টার সেই স্কুলে যে ছিল সে তাকে রেফার করলো। সে বললো না আমাদের এখানে তো সবাই হিন্দুরা পড়ে, আমাদের এখানে বাংলায় পঠন পাঠন হয়, তাহলে এখানে আপনি একটা কাজ করুন, আপনি ওই স্কুলে চলে যান, ওখানে আপনার আর কি ওই আর কি ভাষায় পড়ানো হয় বা উর্দু ভাষায় পড়ানো হয়। এরকম সে করতে পারবে না। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কোনো মানুষ, সে যে কোনো শিক্ষার্থী সে যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে সে অ্যাডমিশন নিতে চায়, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, তার অ্যাডমিশন গ্র্যান্ট করতেই হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি বলতেই পারো যে স্যার এখানে তো যেই স্কুলটার কথা আপনি বললেন উদাহরণস্বরূপ, সেখানে সবাই হিন্দু ছিল, বাংলায় পঠন পাঠন করছিল, তাহলে যে ছেলেটি বা যে মেয়েটি আসছে সে তো হিন্দিতে মানে উর্দুতে পড়তে চাইছে বা হিন্দিতে পড়তে চাইছে, তাহলে তার কি হবে? তো এই ক্ষেত্রে যে হেডমাস্টার রয়েছে বা হেডমিস্ট্রেস রয়েছে সে তাকে অ্যাডমিশন করাতে হবে এবং তারপর সে বোর্ডকে চিঠি লিখবে, হেডমিস্ট্রেস বোর্ডকে লিখে জানাবে, বোর্ডকে সেই সংশ্লিষ্ট বোর্ডকে সে চিঠি লিখে জানাবে যে আমার এখানে কি হয়েছে, এই সম্প্রদায়ের মানুষ ধরো এসেছে এবং তার ভাষা এটা, সুতরাং সেই ভাষার টিচার আমাকে পাঠান। এটা তাকে আবেদন করতে হবে। এইভাবে পুরো মানে পুরো বিষয়টা চলে। ঠিক আছে? তাহলে কোনো আর কি সংখ্যালঘু সম্প্রদায়কে মানে শিক্ষার্থীকে এডুকেশন ইনস্টিটিউশন থেকে কি করা যাবে না, তার আর কি ভর্তিটা তাকে আটকানো যাবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল 30। আর্টিকেল 30 তে কি বললাম? আর্টিকেল 30 তে হচ্ছে ভাষাগত সংস্কার। মানে দেখো আর্টিকেল 30 এবং 32 এটা বেসিক্যালি দুটো একই রকম প্রায়। বলছে লিঙ্গুইস্টিক মাইনরিটিস, মানে যদি যারা মাইনরিটিস রয়েছে তারা তাদের যে ভাষাটা, আগেরটা ছিল কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে শুধু ভাষা। অর্থাৎ যদি ধরো সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তারা তাদের যে ভাষাটা রয়েছে সেটাকে তারা কি করতে চাইছে, সুরক্ষিত করতে চাইছে বা সংরক্ষিত করতে চাইছে, তাহলে তারা তার উপর ভিত্তি করে এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ ধরো আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি চাইছি, আমি শিখ সম্প্রদায়ের মানুষ, আমি চাইছি আমার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, স্ক্রিপ্টটা রয়েছে, গুরুমুখী স্ক্রিপ্ট বা যেই ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে সুরক্ষিত করার জন্য বা সেটাকে আরো প্রচার করার জন্য আমি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে চাই। তো আমাকে সেই অধিকার দেওয়া হয়েছে এবং আমি সেই অধিকার পাবো। ঠিক আছে? তো এইভাবেই কি হয়, দেখবে যারা মহামেডান সম্প্রদায় তারা মাদ্রাসা তৈরি করে, সেই মাদ্রাসায় কি করানো হয়, সেখানে ভাষা, উর্দু ভাষা থেকে শুরু করে বিভিন্ন যে অ্যারাবিক যে প্যাটার্ন আছে সেগুলো তাদের শেখানো হয়। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তারা তাদের ভাষাকে সুরক্ষিত করার জন্য তারা যেকোনো এডুকেশনাল ইনস্টিটিউশন তারা আর কি তৈরি করতে পারে, যার মাধ্যমে তারা তাদের যে ভাষাটা রয়েছে সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করতে পারে। ঠিক আছে? আর্টিকেল 30 ইজ অ্যাবাউট এডুকেশনাল আর কি রিজার্ভেশন বা স্পেশাল ফেভার ইন কেস অফ মাইনরিটিস। ক্লিয়ার? স্যার রিসেন্টলি একটা বেরিয়েছিল দেখছিলাম একটা নিউজে, ওই সাঁওতালি ভাষার জন্য স্পেশালি একটা কি দরকার এরকম একটা কি আন্দোলন চলছিল একটা নিউজে হ্যাঁ, ওটা তো দেখছিলাম। আন্দোলন সাপেক্ষে, কেন এটা তো সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, তারা তো আর তোমার সংখ্যালঘুর মধ্যে আসবে না, তারা তো ট্রাইবাল কমিউনিটির মধ্যে আসবে। কি বলে বুঝেছো? তো সেটাও সরকার দিতে পারে, সরকার যদি অনুমতি দিয়ে দেয় তো সেটা তারা করতে পারে। ঠিক আছে? এটাও হওয়া উচিত। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ তাদের বর্ণভেদেও তাদের সেই সুযোগটা থাকা উচিত। তবে এটা আবার ওটা করলে কি হবে, ওটা অনেক শুনছিলাম যে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি দেওয়া হয়েছে, আমাদের যেমন বেঙ্গলি ওদের সাঁওতালি ভাষা নাকি দেওয়া হয়েছে, সেটাও এরকম দেওয়া হয়, শুনছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তারা ধরো ওই মানে এডুকেশনাল ইনস্টিটিউশন ফর্ম করতে গিয়ে সমস্যা হয়। তবে সবই ঠিক আছে, কিন্তু আবার এটাও অনেক সময় ওই ভাষাগত বিভ্রাট তৈরি করতে পারে, তাই না? ভাষাগত বিভ্রাট মানে ধরো কথার কথা, আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো যেটা আর কি হয় যে তুমি ধরো একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছো, ঠিক আছে? তো না আমি ধরো WBCS মেন্স এর কথাই বলছি, তুমি বাংলায় লিখছো, তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। তাহলে যারা ধরো ওই আঞ্চলিক ভাষা যাদের রয়েছে, ধরো কেউ সাঁওতালি ভাষায় কথা বলে, এখন যদি করে দেওয়া হচ্ছে সব ভাষায় সে লিখতে পারে, কিন্তু সে সাঁওতালি ভাষায় যে কথা বলছে সে তো আর বাংলায় পারদর্শী হবে না। তাহলে সে যখন ডেসক্রিপটিভ মডেল লিখতে হবে সে তো আটকে যাবে, তাই না? তাহলে প্রত্যেকটা ভাষাকে যদি সেরকম ভাবে স্বীকৃতি দেওয়া যায় এবং তার সাথে যুক্ত মানুষরা
তারা যদি সম অধিকার পায়, তাহলে কিন্তু একটা বৈষম্যহীন বা একটা সমৃদ্ধ লড়াই আমরা দেখতে পাবো হয়তো। তো যাই হোক, স্যার ওই জন্যই কি অনেক এক্সামে মানে অনেক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হ্যাঁ করার ইয়ে অবশ্যই, থাকে, যে উর্দু? সেটা তো থাকবেই, থাকা উচিত এবং থাকে। ঠিক আছে, সবাইকে তার ভাষার ক্ষেত্রে কি দিতে হবে, তাকে অগ্রাধিকার দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ। এরপর আর্টিকেল 32 তে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, রেমেডিস মানে প্রতিকার। এই যে আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, তাহলে সেটাকে সুরক্ষা দিতে হবে। তো সেটা সুরক্ষা দেওয়ার অধিকার কাকে দিয়েছে? সুরক্ষিত করার যে অধিকার সেটা রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অধীনে। তো এটাকে বলে কনস্টিটিউশনাল রেমেডিস। তো 5টা দেখো রিটস বা লেখো, মানে কিভাবে সুরক্ষা দেবে সেটা হচ্ছে রিটস, অর্থাৎ লেখো জারি করতে পারে। অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা লেখো জারি করতে পারে। হাইকোর্ট লেখো জারি করতে পারে 226-এর মাধ্যমে, সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে আর্টিকেল 32-এর মাধ্যমে। লেখোর মাধ্যমে কি করা হয়? রিট জারি করার মাধ্যমে আমাদের মৌলিক অধিকারকে সুরক্ষিত করা হয়। তাহলে এরকম 5টা লেখো বা রিটসের কথা ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে। এবং B.R. আম্বেদকরজি তিনি কিন্তু এই আমাদের যে আর্টিকেল 32 রয়েছে এটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। মানে ভারতীয় সংবিধানের তোমার আত্মা এবং হৃদয় দুটোই তিনি বলেছেন। তাহলে এর গুরুত্বটা বুঝতেই পারছো। মানে যে কোনো দুর্মূল্য জিনিস সেটাকে আমরা কি করি? সেটাকে সবসময় সংরক্ষিত করি। তো সেরকমই এত অধিকার আমাদের দেওয়া হচ্ছে, মৌলিক অধিকার, এত সুন্দর একটা অধিকার, তাহলে সেটাকে সুরক্ষিত করার পদ্ধতির কথা হচ্ছে বা সুরক্ষিত রাখার আর কি উপায় হচ্ছে রেমেডিস। তো দেখো 5 ধরনের যে আর কি রিটস এর কথা বলা হচ্ছে সেটা একটু আলোচনা করে নিই। প্রথমে এটা একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ। যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ঠিক আছে? এবং এটা রয়েছে বলেই, যেটা আমি আগেও জানালাম, যে আমাদের যে ব্যক্তিগত স্বাধীনতা যেটা রয়েছে সেটা কিন্তু স্যার এটা কি অক্ষুণ্ণ 21 নম্বর আর্টিকেলের যেটা বলছিলেন ওইটার সাথে এখানে তো মানে 32 নম্বর যে আর্টিকেলটা রিলেটেড? একই জিনিস। ওটা উল্লেখ করতে গিয়ে বললাম যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতাটাকে আর কি সুরক্ষিত করার জন্য ভারতীয় সংবিধানে হেভিয়াস কর্পাসের কথা বলা হয়েছে। তখন ওটা ওখানে উল্লেখ করেছিলাম। এখন আমরা যেহেতু রিটস এর কথা বলছি তো সেখানে ওটাই পড়ছি, হেভিয়াস কর্পাস। তো হেভিয়াস কর্পাসের কাজ কি? হেভিয়াস কর্পাস হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা থেকে শুরু করে আমাদের যে অধিকারটা আছে সেটাকে সুরক্ষিত করা। কোর্টে পেশ করে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে। এটা এই জন্য এটাকে বলা হয়, দেখো, বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতার মেরুদণ্ড। ব্যক্তিগত স্বাধীনতার মেরুদণ্ড বলা হয় হেভিয়াস কর্পাসকে। ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, নেক্সট হচ্ছে কি ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ। ম্যান্ডামাস পরমাদেশ কে জারি করছে? এগুলো সব জারি করে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। অন্য হাইকোর্ট কিন্তু আর লেখো জারি করতে পারে না। তো ম্যান্ডামাস বা পরমাদেশ কখন জারি করা হয়? যখন কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, ভালো করে শুনে নাও, যখন কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা তারা তাদের কাজ ঠিকভাবে পালন করে না, তখন তাদের বিরুদ্ধে কি জারি হয়? ম্যান্ডামাস বা পরমাদেশ জারি করা হয় এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জোর করে তাদের সেই কাজটা করিয়ে নেয়। ধরো কথার কথা, আজকে একটা সরকারি সংস্থা তার একটা কাজ করার কথা ছিল, কিন্তু সে কোনোভাবে সেটা করছে না, তাহলে তার বিরুদ্ধে ম্যান্ডামাস বা পরমাদেশ জারি হবে, তখন তাকে সেই কাজটা করতেই হবে। অর্থাৎ কোনো সরকারি বা আধা সরকারি যে সংস্থাগুলো তারা যখন তাদের কর্মে গাফিলতি দেয়, কোনো ডিপার্টমেন্ট ধরো বারবার, ধরো PWD, ঠিক আছে, পাবলিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, রাস্তাঘাট খুব খারাপ, বারবার অভিযোগ হচ্ছে, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করলো? আর কি PWD কে ম্যান্ডামাস করলো, ম্যান্ডামাস জারি করলো যে 10 দিনের মধ্যে ওই রাস্তাটা ঠিক করে মেরামত করে দিতে হবে। তো করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো সরকারি আধা সরকারি সংস্থা যখন তাদের যে কাজ সেটা তারা ঠিকভাবে পালন করে না, তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কি জারি করতে পারে? পরমাদেশ জারি করতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ম্যান্ডামাস কিন্তু কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো ব্যক্তিগত সংস্থার ক্ষেত্রে জারি করা যায় না। কোনো ব্যক্তিগত ধরো প্রাইভেট অর্গানাইজেশন, তার বিরুদ্ধে কিন্তু ম্যান্ডামাস জারি করা যায় না। এটা শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি যে সংস্থাগুলো থাকে, যেমন ধরো আধা সরকারি বলতে পঞ্চায়েত, কর্পোরেশন, এদের বিরুদ্ধে জারি করা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ বা বারণ করা। কে কাকে বারণ করছে? উচ্চতর কোর্ট মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বারণ করছে কাকে? নিম্নতর কোর্টকে। দেখো প্রত্যেকটা কোর্টের কি থাকে? নির্দিষ্ট এখতিয়ার থাকে। মানে একটা ছোট্ট কোর্ট, ধরো ছোট নিচের লেভেলের যে অধস্তন কোর্ট, জুডিশিয়ারি কোর্ট, সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট, এদের কিছু কিছু এখতিয়ার আছে, প্রত্যেকের এখতিয়ার আছে। মানে সবাই সব কোর্টে কিন্তু সব ধরনের শুনানি হয় না। প্রত্যেকটা কোর্টের এখতিয়ার থাকে এবং সেই কোর্টগুলো সেই এখতিয়ারকে ফলো করেই তাকে কাজ করতে হয়। কিন্তু অনেক সময় কি হয়, ছোট যে অধস্তন কোর্টগুলো থাকে তারা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করে। ধরো এমন কিছু মামলার শুনানি আর কি ছোট কোর্ট, মানে একটা ধরো একটা সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানে এমন একটা কেসের শুনানি চলছে, সেটা দেখা গেলো তার এখতিয়ারেই নেই, কিন্তু সে করে বসেছে। তাহলে এইটা এরকম ঘটনা যখন হয়,
যে নিম্নতর বা অধস্তন কোর্টগুলো তারা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের কি করে, তাদেরকে মানে তাদেরকে নিষেধ করে, তাদের সংযত হতে বলে, তাদেরকে এক প্রকার বলে যে তোমরা তোমাদের এখতিয়ার বহির্ভূত কাজ করবে না, তোমরা সংযুক্ত হও। তাহলে এই যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়, এটাকে বলে প্রোহিবিশন। বোঝা গেল? তাহলে প্রোহিবিশন কখন হয়? প্রোহিবিশন তখনই হয় যখন কি হচ্ছে, যখন তোমার এরা মানে অধস্তন কোর্টগুলো তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের বিরুদ্ধে প্রোহিবিশন বা নিষেধ করে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করতে তাদের বারণ করে। ওকে, সার্টিলারির আগে আমি কোয়ারেন্টো পড়ছি। কোয়ারেন্টো মানে হচ্ছে কোন অধিকারে, বাই হুইচ অথরিটি, কোন অধিকারে। দেখো বাই হুইচ বা হোয়াট অথরিটি, কোন অধিকার। ধরো কোয়ারেন্টো কখন জারি করা যায়, যখন কোনো ব্যক্তি নিজের ক্ষমতা বলে সরকারি কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে। ধরো কোনো একজন ব্যক্তি সে ক্ষমতা বলে বা অর্থ বলে সে নিজে কি করলো, নিজেকে সরকারি কোনো জায়গায় সে একটা সরকারি চাকরি পেয়ে বসলো, ঠিক আছে, তাহলে তার বিরুদ্ধে কোয়ারেন্টো জারি করবে কোর্টের সন্দেহ হলো যে এই ব্যক্তিটি সে ক্ষমতার অপব্যবহার করে সে চাকরি পেয়েছে, তাকে কোর্ট ডেকে পাঠাবে, তাকে ডেকে জিজ্ঞেস করবে যে তুমি যে তুমি কোন অধিকারে ওই পোস্টটাকে ধরেছো, আর তোমার যোগ্যতা কি আছে, দেখি তোমার খাতা দেখি। তাহলে খাতা দেখতে চাইলে এবার যে সংগঠন বা যে অর্গানাইজেশন সে পরীক্ষা নিয়েছে সেই খাতা চেক হবে, ঠিক আছে। তো এইটাকে বলে কো ওয়ারেন্টো তখনই জারি করা যায় যখন কোনো সরকারি প্রতিষ্ঠানে, আবার বলছি সরকারি প্রতিষ্ঠানে, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে এটা কার্যকরী নয়। কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করে সে নিজেকে সরকারি জায়গায় প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীকালে আর কি কোর্ট আর কি করে তার বিরুদ্ধে কোয়ারেন্টো জারি করে, তাকে জানতে চায় যে তোমার যোগ্যতা কি আছে, কোন অধিকারে তুমি বসেছো, দেখি তোমার খাতা দেখো। এবার ধরো পিএসসি পরীক্ষা নিয়েছে, এবার পিএসসি যে আধিকারিক ছিল তাকে ডেকে পাঠাবে, দেখাও খাতা, তারপর খাতায় দেখছে জিরো, কিচ্ছু করেনি। তাহলে যে আধিকারিক ছিল থেকে শুরু করে যে চাকরি পেয়েছে সবাইকে বরখাস্ত করা হবে, জেলে পাঠানো হবে। এটা হচ্ছে কোয়ারেন্ট। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। ভেরি গুড। লাস্ট হচ্ছে সার্টিউরারি। সার্টিউরারি কি জিনিস? সার্টিউরারি হচ্ছে ধরো ভালো করে বুঝবে, ধরো লোয়ার কোর্টে অর্থাৎ অধস্তন কোর্টে কোনো কেস চলছে, কোনো একটা বিষয় নিয়ে কেস চলছে, কিন্তু বারবার অভিযোগ উঠছে যে ব্যক্তি বা যে সংস্থার বিরুদ্ধে কেস চলছে তারা খুব প্রভাবশালী। ধরো নিচু লোয়ার কোর্টে একটা কেস চলছে লোকাল এমএলএ এর বিরুদ্ধে, তাহলে লোকাল এমএলএ বারবার কি করছে, সেই কেসকে প্রভাবিত করার চেষ্টা করছে, জাজকে পয়সা দিয়ে কেনার চেষ্টা করছে বা যারা উইটনেস আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাহলে লোয়ার কোর্টে কোনো কেস চলছে, অধস্তন কোর্টে কোনো কেস চলছে, কিন্তু বারবার অভিযোগ উঠছে যে ক্ষমতা বলে সেই ব্যক্তি বা সেই সংস্থাটি যে কেসটি চলছে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাহলে এমতো অবস্থায় কি করতে পারে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই কেসটিকে সরাসরি নিজের হাতে তুলে নিয়ে আসতে পারে। যেমন ধরো কি বলছি, যেমন ধরো উন্নাও কেস, উন্নাও উত্তরপ্রদেশে একটি জায়গা, উন্নাও বারবার দেখবে আলোচনার স্থলে চলে আসে। উন্নাও কি হয়েছিল, একজন বিজেপি এমএলএ, সেখানকার একটা এমএলএ, সে একজন মহিলার সাথে আর কি বাজে আচরণ করেছিল, তার স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে লোকাল কোর্টে কেস চলে। এবার বারবার অভিযোগ উঠছিল সেই এমএলএ কি করছিল, ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই কেসটাকে প্রভাবিত করছিল। তাহলে সুপ্রিম কোর্ট কি করলো, সরাসরি ওই উন্নাও নামক যে জায়গাটা যে কোর্টে আর কি কেসটা চলছে সেখান থেকে সুপ্রিম কোর্ট সরাসরি কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে চলে আসলো। অর্থাৎ এটা হয় প্রভাবশালী তকমা থাকলে কি করে, অনেক সময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট পুরো কেসটাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে চলে আসে। তাহলে এই যে প্রক্রিয়া এটাকে বলে সার্টিউরারি। বোঝা গেল? এই হচ্ছে 5টা রিটস এবং তার হচ্ছে ব্যাখ্যা। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার সমূহ। শুধু মাথায় রাখবে এই যে মৌলিক অধিকার যেগুলো রয়েছে, মৌলিক অধিকার কিন্তু যখন এমার্জেন্সি জারি হয় অর্থাৎ জরুরি অবস্থা জারি হলে মৌলিক অধিকার খারিজ হয়ে যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আর্টিকেল 20 and 21 কিন্তু খারিজ হবে না। ঠিক আছে, কোনো অবস্থাতে এটা মাথায় লিখে রাখবে যে কোনো অবস্থাতেই কি হবে না বাবু, ভারতীয় সংবিধান অনুসারে এমার্জেন্সির সময় বাকি যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো খারিজ হয়ে যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কি হবে না, আর্টিকেল 20 and 21 খারিজ করা যাবে না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। তো কোনো সমস্যা, ডাউট? অনেকটা জায়গায় আলোচনা হয়েছে, কারো কোনো সমস্যা বা ডাউট জানাবে। বলো। নেই তো? না স্যার।